Hello everyone. Assalamu alaikum and welcome to our webinar. I am Abeduzzaman Onon, a research assistant in BioIcon Academy. So, BioIcon Academy is a science, research and innovation company established in 2019 with an objective to contribute constructively towards the life science and society. We are committed to promote research and experimental science in academia and industry. Our experimental science in academia and in industry aspiration to provide life science solution and education by finding better methods of application to achieve our common goal of global competence. Together, we build the most extraordinary life science company where our values are expressed in our actions. So today, we all gathered in this webinar to discuss on higher education, research and student life in South Korea. I hope we all will enjoy this webinar and it will be a great benefit for us. Our guests from South Korea, Mohammad Ali Asif Noor, currently doing his PhD in bioinformatics from Jeonbuk National University. Also, we have Dr. Monirul Islam. He did his PhD in pharmacogenomics from Japan. He was a postdoc researcher in Riken, and he was the assistant professor at the Department of Bioscience and Biotechnology at the University of Suwon, South Korea. So I welcome you all and let's have a great meeting today. Please, Monirul sir. Thank you. Okay. Thank you, Abeduzzaman, for your nice introduction. আজকে ওয়েবিনারে আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা পার্টিকুলারলি সাউথ কোরিয়াতে কিভাবে আমরা আমাদের হায়ার এডুকেশনের জন্য স্পেশালি ফর মাস্টার্স পিএইচডি এর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি, কিভাবে স্কলারশিপ পেতে পারি এবং সাউথ কোরিয়াতে যে ওখানকার লাইফস্টাইল, লিভিং স্টাইল বা আমাদের স্টুডেন্টরা যারা ওখানে যায় তাদের ফ্যাসিলিটি সবকিছু মানে আলোচনা করা হবে এবং মানে আপনার পড়াশোনা শেষে স্কোপ কেমন, জবের স্কোপ কেমন, অথবা আপনার ওয়ার্কিং যে এনভায়রনমেন্ট কেমন। তো আমি শুরুতে আমি একটু প্রথমে ডকুমেন্টেশন বা প্রিপারেশনের বিষয় নিয়ে আমি কথা বলবো। আর আমাদের সাথে আসিফ আছেন। আসিফ হলো আমাদের বায়োআইকনের সাথে অনেকদিন হলো কানেক্টেড। সে সাউথ কোরিয়াতে আছে, অলরেডি পিএইচডি শেষের দিকে তার। তো সে স্কলারশিপ প্লাস লাইফ স্টাইল নিয়ে বলবে। তো তারপরে আমরা একটু মানে এটার যে আরো ওয়াইডার স্কোপ আফটার পিএইচডি আর আফটার স্টাডি, এটার মানে ওয়ার্কিং বা তার ওখানকার যে জব ফ্যাসিলিটিস কেমন সেটা নিয়ে কথা বলবো। তো এখন হলো যে শুরুতে আমি একটু মানে আমাদের যারা পার্টিসিপেন্ট যারা আছেন আর কি তাদের কাছে একটু জানতে চাচ্ছি যে তারা মানে আপনাদের মানে কোশ্চেন গুলো যদি আমি জানি তাহলে একটু ভালো হয়। জি বলেন, এমডি রাকিবুল। জি, রাকিবুল হাসান বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আশা করি স্যার চিনতে পেরেছেন। আমি সাতক্ষীরা থেকে যে আপনাদের ল্যাব ট্রেনিং করছিলাম রিসেন্টলি। ও হ্যাঁ 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 রাকিবুল, হ্যাঁ চিনতে পেরেছি। স্যার আমি মেইনলি জানতে চাচ্ছি, আপনি তো জানেন আমি ব্যাচেলরের জন্য যাব। এখন ব্যাচেলরের স্কোপটা কেমন ওখানে পার্ট টাইম কাজ বা বায়োলজি রিলেটেড সাবজেক্টে যেহেতু আমার ইন্টারেস্ট, আমি বলছিলাম আপনাদের ওক্ষেত্রে কোন ভার্সিটি বা কোন সিটিতে আমার জন্য বেটার হবে এগুলা মেইনলি। আর টিউশন ফিস কেমন থাকে, কারণ আমি রিসেন্টলি আপনার হাঙ্গেরিতে অ্যাপ্লাই করছিলাম স্কলারশিপের জন্য, বাট আনফরচুনেটলি ওটা হয়ে নাই। এবার ব্যাচেলরের জন্য অনেক কম দিছে আর কি, জাস্ট 49 জনের নিছে, বাট তারপরে অনেক কাহিনী আছে। এজন্য মানে আমি একটু কনফিউজ স্যার যে কোন কান্ট্রিতে গেলে ব্যাচেলরের জন্য আমি পার্ট টাইম কাজ করে নিজের টিউশন ফি প্লাস নিজের লিভিং কস্টটা উঠাইতে পারবো, কারণ বাইরে গিয়ে বাসা থেকে পরবর্তীতে নেওয়া তো পসিবল না।
এর জন্য হুম হুম সাউথ কোরিয়া আমার জন্য কেমন বেটার অপশন হিসেবে, মানে কেমন অপশন হিসেবে থাকবে, এটা আমার মানে মেইনলি জানার ইচ্ছা খুব। আর অনেকে আচ্ছা মেইনলি এখন মনে করেন যে অস্ট্রেলিয়া, ইউরোপ এই দিকে আপনার মেন টার্গেট গুলো থাকে। মানে আমার ফ্রেন্ড সার্কেল থেকে যারা যাচ্ছে তারা সবাই কেউ অস্ট্রেলিয়া, নয়তো কেউ ইউরোপ বা এই কান্ট্রির দিকে। বাট সাউথ কোরিয়ার নাম শুনলে আবার সত্যি কথা বলতে বাঙালি টিপিক্যাল তো আমরা, এক্ষেত্রে অনেকে আবার নাক সিটকাই। বাট আমার তো দরকার সার্ভাইভ করা, মানে এক্ষেত্রে আমার জন্য ক্যারিয়ার। আর আপনি তো জানেন স্যার আমি রিসার্চের দিকে আমার একটু ফোকাসড বেশি। হুম 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাকিবুল, আমরা এটা নিয়ে কথা বলি, দেখি কতটুকু আপনাকে ইনফরমেশন দিতে পারি। Yes, sir. ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তারপরে আর কেউ একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জি। স্যার আমি আকাশ সরকার, কারেন্টলি ব্যাচেলর অফ ফার্মেসি করতেছি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং ফাইনাল ইয়ারে আছি। তো মাস্টার্স এর জন্য স্যার মানে হায়ার স্টাডিজ এর চিন্তা ভাবনা আছে আর কি। তো হুম হুম হুম। স্কলারশিপ বিষয়ে জানতে চাইছি সাউথ কোরিয়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্টিকুলার কোনো কোশ্চেন আছে আপনার? স্যার ওই স্কলারশিপ অপরচুনিটি ওইখানে কেমন এবং আচ্ছা সাবজেক্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপরে আর কেউ? স্যার মেইনলি স্যার আমিও কিছু বলতে চাই। স্যার আমি আবেদুজ্জামান অনন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ফার্মাসি ডিপার্টমেন্টেই অনার্স কমপ্লিট করেছি, ব্যাচেলর। জি। তো স্যার আমিও হচ্ছে আর কি এই আকাশ ভাইয়ার মতনই মেইনলি মাস্টার্স এর জন্যই অ্যাপ্লাই করব। তো ওইখানে হচ্ছে আমাদের কি ধরনের সাবজেক্ট গুলো অ্যাভেলেবেল, আমরা ফার্মাসিতে যারা ব্যাচেলর কমপ্লিট করলাম তারা হচ্ছে কি কি ধরনের সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, আর হুম হচ্ছে হুম হুম। থাকা খাওয়ার খরচটা কিরকম, স্কলারশিপ যদি মানে অপরচুনিটি যদি নাও হয় তবুও কি মানে যাওয়া সম্ভব কিনা ওইখানে গিয়ে উইদাউট একটু স্কলারশিপে? আর্নিং করে, হ্যাঁ একটু আর্নিং করে যদি আমরা কোনো মানে ক্যাচ আপ করতে পারবো কিনা নিজে নিজে আর্নিং করে, এরকম সম্পর্কেও স্যার ধারণা দিবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আর আর কেউ আর কেউ? স্যার একটা প্রশ্ন ছিল যে আমি যতটুকু শুনছিলাম যে সাউথ কোরিয়াতে মেইনলি স্কলারশিপটা মানে ব্যাচেলারের ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে আইএলটিএস এর স্কোরের উপরে। আর তার বাদে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর যে সার্টিফিকেট গুলো বা ল্যাব ট্রেনিং যেগুলো আমি বায়োকন বা করছিলাম, এগুলো কি আমার ইউজ করে কোনো ধরনের ওয়েবিনার বা ওয়েবার পাইতে পারে কিনা, এমন কি কোনো অপরচুনিটি আছে ব্যাচেলারের জন্য? আলটিমেটলি সবার প্রশ্ন সেমই দেখছি। আচ্ছা 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 ঠিক আছে, দেখি আমরা একটা আলাপ করি, আমরা আলাপ করে দেখতেছি আর কি। স্যার আর আমার আইএলটিএস এর স্কোর 6 আর কি ওভারঅল, আর কোনো ব্যান্ডে 6 এর নিচে নাই, এটা দিয়ে পসিবল কিনা একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা ঠিক আছে ওকে। ঠিক আছে। আচ্ছা তাই আমরা একটু শুরু করি আর কি। হ্যাঁ, আপনাদের কোশ্চেন গুলো আমি আরো কিছু কোশ্চেন আপনারা ওই যখন রেজিস্ট্রেশন করেন তখনও ছিল, ওগুলো নিয়ে আমি আলাপ করবো, কিন্তু আমরা একটু সংক্ষেপে একটু বলবো, কারণ এই স্কলারশিপ বা এইসব গুলো নিয়ে আলাপ করলে অনেক লম্বা সময়। তো আমাদের এই ওয়েবিনারটা ধারাবাহিকভাবে হবে বিভিন্ন দেশে, এবং ওয়েবিনারের বাইরেও আমার কাছে কিছু রেকর্ডিং আছে, যেটা ডকুমেন্ট প্রিপারেশনের একদম আহ, মানে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ইস্যুগুলো আলোচনা করা আছে। তো এগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো, তাহলে আপনি ওইগুলো দেখলে তাহলে আপনার হলো যেটা আরো খুব সুবিধা হবে আপনাদের। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার দেই আপনাদের। আচ্ছা এখন আমি যেটা প্রথমে আপনাদেরকে বলছিলাম যে আমরা এই স্কলারশিপের যে আমাকে একজন কোশ্চেন করেছেন উনি, যে হোয়াট ফ্যাক্টর কনসিডার ফর স্কলারশিপ ইন সাউথ কোরিয়া অর পিএইচডি মাস্টার্স এর জন্য কোন ফ্যাক্টর গুলো, আমি এটা নিয়ে মেইনলি আলাপ করব আর আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে আপনারা মানে একটা প্রফেসরের সাথে কমিউনিকেট করবেন কোন ওয়েতে। হ্যাঁ এটা এলো আমি একটু অল্প সময়ের ভিতরে বলবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো আহ, এখানে হলো যে আপনার কি বলে আমি যদি উম, এই বিপিডিটা একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। দেখেন এখানে বলা আছে যে হোয়াট ফ্যাক্টর আর অলমোস্ট অলওয়েজ কনসিডার ফর স্কলারশিপ অ্যান্ড অ্যাডমিশন। ঠিক আছে। তো এখন আহ, উম, মানে অনেকেই চিন্তা করে যে আমার তো জিপিএ খারাপ,
ঠিক আছে, আমি মানে টপার না, অথবা আমার সিজিপি অনেক খারাপ, বা রেজাল্ট বেশি ভালো না। তো আসলে ব্যাপারটা হলো যে রেজাল্ট হলো যে উম, আপনার যদি ভালো রেজাল্ট থাকে, এটা এটা সব জায়গাতেই আপনাকে বলে, ও আচ্ছা তুমি ভালো রেজাল্ট করছো, ঠিক আছে, তুমি 4-এ আউট অফ 4, মানে মানে আউট অফ 4-এ 4 মানে পেয়েছো আর কি, ভালো, ওকে গুড। কিন্তু এইগুলোতে আসলে খুব বেশি মানে আপনার প্রফেসর ম্যানেজ করতে কাজে দেয় না। ঠিক আছে, আপনার রেজাল্ট যদি খারাপও হয়, আপনার চিন্তা করার কিছু নাই, ভালো হলে তো অবশ্যই ভালো, সেটা অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন। হ্যাঁ, তো এখানে রেজাল্টের পাশাপাশি যে অন্য ফ্যাক্টর গুলো, সেগুলো বেশি কনসিডার করা হয় স্কলারশিপের জন্য, সে যে কোনো দেশে হোক, সেটা সাউথ কোরিয়া হোক বা অন্য অন্য কান্ট্রিতে হোক। তো আমরা যদি আজকে পার্টিকুলারলি সাউথ কোরিয়া নিয়ে কথা বলছি, তো এই জন্য আপনাদেরকে আমি বলবো যে যাদের রেজাল্ট ভালো, তো ভালো, অসুবিধা নেই, বা তাদের আবার মনে করে কিছু না যে আপনি এই রেজাল্ট দিয়ে সব জায়গায় অ্যাডমিশন পেয়ে যাবেন, ব্যাপারটা এরকমও না। আবার যাদের খারাপ, তাদেরও চিন্তা করার কিছু নাই। এরকম আছে যে 4-এর ভিতরে 2.7 মানে 7.5 নিয়েও অনেক, এখন মনে করেন যে অনেক বড় বড় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, তারপরে হলো যে ক্যালটেক, এইসব ইউনিভার্সিটি অফ টেক্সাস, এইসব জায়গাতে অনেকে, তারপরে আমার এক পরিচিত, সে কাজ করে অলরেডি, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউনিভার্সিটি অফ কালগ্রি, কানাডাতে। তো মানে একদম লোয়ার সিজিপি নিয়েও বড় বড় পজিশনে অনেকে আছে আর কি, অনেকে যাচ্ছে আরো। তো আশা করি যে জিপিএ এর ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। তারপর এখন আসেন যে আপনার আইএলস, জিআরই, টোফেল স্কোর। তো আইএলস দিয়ে, যেহেতু আমরা আমাদের এই আইএলস, জিআরই, টোফেল স্কোরটা এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা আসলে অনেক ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্রাইটেরিয়াতেই থাকে, যে আপনি যে আপনাকে এই স্কোর শো করতে হবে। একটা নির্দিষ্ট মানে স্কোর মানে অলরেডি বলা থাকে। কোন কোন ইউনিভার্সিটির জন্য 7, কোন কোন ইউনিভার্সিটি 6.5, কোন কোন ইউনিভার্সিটি শুধু 6, কোন কোন ইউনিভার্সিটি 5.5। তো এটা আসলে ভ্যারি করে। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি সর্বোচ্চ স্কোরটা উঠানোর। ঠিক আছে, সর্বোচ্চ স্কোরটা উঠালে আপনি ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন। যেরকম কিছু ইউনিভার্সিটি যেখানে 7-এর নিচে, শুধু 7 না, প্রত্যেকটা মডিউলে 7 পেতে হবে, নাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কিছু ইউনিভার্সিটি, আর কিছু ইউনিভার্সিটি আছে না, ওভারঅল 5.5 হলেই চলবে। তো এই জন্য এটা আপনি চেষ্টা করবেন। আর এখন কোশ্চেন হলো যে, আচ্ছা আমার আইএলস, জিআরই, টোফেল কিছুই না, তাও কি আমি অ্যাডমিশন নিতে পারবো পিএইচডি মাস্টার্সের জন্য? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু এটা ডিপেন্ড করবে আপনি কমিউনিকেশন স্কিলের উপরে। আপনার যাদের সাথে, বিশেষ করে আমরা সাধারণত এই পিএইচডি মাস্টার্স করার জন্য প্রফেসরদের সাথে কমিউনিকেট করি, যে ডাইরেক্টলি তার সাথে রিসার্চের যে মানে আমাদের আইডিয়া গুলো, এগুলো শেয়ার হয়, এগুলো মানে ডিসকাশন হয়। তো আপনি হলো যে, যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে, সরাসরি প্রফেসরের সাথে আপনি ওইভাবে করে কমিউনিকেট করতে পারেন, তাহলে আপনি বিশেষ করে জাপান, সাউথ কোরিয়া, হংকং, চায়না, এসব জায়গাতে আপনি আইএলটিএস ছাড়াও আপনি অ্যাডমিশন পাবেন। ঠিক আছে। আর জিআরইটা আসলে আমরা সাধারণত ইউএসএ, কানাডার জন্য ইউজ করি। তো অনেক জিআরইটা, যারা জিআরই যদি আপনি দিতে চান, এটা ভালো, আপনি ইউএসএ, কানাডাতে টপ ইউনিভার্সিটি গুলোতে আপনি অ্যাডমিশন পাবেন, এবং আপনি ওখানে ওয়েবার পাবেন, স্কলারশিপ পাবেন। ঠিক আছে। আবার জিআরই ছাড়াও অনেক ইউএসএ, কানাডাতে যাওয়া যায়। ঠিক আছে, অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশন নাই, এবং সিঙ্গাপুরেও সম্ভবত জিআরইটা ফলো করে, মেবি আরো কয়েকটা কান্ট্রিতে ফলো করতে পারে। তো বাট জিআরইটা মেইনলি ইউএসএ, কানাডা বেসড ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার জন্য। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন যে সিভি। তো সিভিটা হলো কি, যে আমাদের এখানে একটু প্রবলেম হলো যে সিভিটাকে আসলে অর্গানাইজলি প্রেজেন্ট করতে হয়। প্রফেসরদের বা যারা হায়ারিং মানে রিক্রুটিং, যারা যারা রিক্রুট করবে, যারা রিক্রুটিং অফিসার, বা অনেক সময় আমরা প্রফেসর বাদেও কিন্তু আমরা সরাসরি ইউনিভার্সিটিতেও ইমেল করি।
বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে আপনার অস্ট্রেলিয়া, তারপরে এটা হলো যে আপনার সেন্ট্রালি অ্যাডমিশনটা হয় অস্ট্রেলিয়া, ইউএসএ তে। সেন্ট্রালি অ্যাডমিশন হওয়ার পরে মাস্টার্সের জন্য বা পিএইচডি পরে প্রফেসরের সাথে পরে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো আপনি যখন সেন্ট্রালি অ্যাডমিশন নেবেন বা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন বা হায়ারিং অফিসারদের সাথে, ম্যানেজারদের সাথে যোগাযোগ করবেন, তখন সিভিটা ইম্পর্টেন্ট, কারণ ওনাদের এত সময় নেই যে আপনার এই সিভিটা পুঙ্খানুপুঙ্খানুভাবে হলো যে তারা হলো যে মানে পড়বে। এই জন্য সিভিটা আপনার লেখার স্টাইল আপনার হলো যে এমন ভাবে ফুটায় উঠতে হবে আপনার স্কিল গুলো যেন মানে একদম লাইক হলো যে আপনি প্রথমে হলো যে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সেটাকে হাইলাইট করবেন, রিলেটেড জব লাইক রিসার্চ, তারপরে হলো যে এক্সপেরিমেন্টাল বা টিচিং, তারপরে হলো যে একদম ইন্ডাস্ট্রিতে R&D লেভেলের বা গবেষণা লেভেলের। হ্যাঁ, তো তারপরে আপনার স্কিল গুলো কি 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 স্কিল আপনি এক্সপেরিমেন্টাল অথবা সফটওয়্যার অথবা হলো যে আপনার যে এগুলো হাইলাইট করবেন। মেজর যদি আপনি কোনো টেকনিক্যাল, আরো মোর টেকনিক্যাল হন, লাইক ইনস্ট্রুমেন্টেশন গুলো আপনি হাইলাইট করতে পারেন, লাইক যে আপনি সাপোজ ফার্মেসি স্টুডেন্ট, আপনি LC-MS এক্সপার্ট, যারা লাইফ সায়েন্স আপনি NGS এক্সপার্ট, আপনি বায়োইনফরমেটিক্স এক্সপার্ট, এরকম ভাবে আপনার ইয়েগুলো ফুটায় তুলবেন আর কি আপনার ইয়েতে। তারপরে আপনার একাডেমিক বিষয়টা লিখলেন যে আপনি এই বিষয়ে পড়াশোনা করছেন, এখানে আপনার যদি মাস্টার্সের থিসিস থাকে, থিসিসটাকে আপনার টাইটেল সহ লিখবেন। তারপরে পাবলিকেশনটা সুন্দর। আমাদের এখানে অবশ্য সরি আমি একটু বলি, আমার কাছে টেমপ্লেট আছে কয়েকটা আর কি, আপনাদেরকে আমি শেয়ার করতে পারি অথবা আমি আলোচনা করি যারা অর্গানাইজার তাদের সাথে, এগুলো আমরা শেয়ার করব কিনা। এই যে লাইক হলো যে এটা সিভি টেমপ্লেট আছে আমার কাছে, লাইক এরকম ভাবে আর কি। লাইক হলো যে এখানে তার এডুকেশনের ইয়েটা দিছে এখানে, তারপরে প্রফেশনালের বিষয়টা দিছে আমার কাছে, তারপরে হলো যে আপনার এই যে সে যে এক্সপেরিমেন্ট ইনস্ট্রুমেন্ট সফটওয়্যার সে জানে এটা দিছে। কিছু নন টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকে আমাদের, যারা লাইক আমি ভালো লেখালেখি করতে পারি, তারপরে হলো যে আরো কিছু নন টেকনিক্যাল ল্যাবরেটরি ম্যানেজারিয়াল মানে বিষয় সুপারভিশন ক্যাপাসিটি থাকে অনেকের। তারপরে পাবলিকেশনের লিস্ট আছে এখানে, ঠিক আছে, অনেক বড় পাবলিকেশন। অথবা আপনি যদি কোনো পেপার এখনো পাবলিশড হয় নাই বা আন্ডার রিভিউ আছে, আন্ডার প্রিপারেশন, সেগুলো আপনি সিভিতে উল্লেখ করতে পারেন। আপনার সেমিনার, ওয়েবিনার বা কনফারেন্স এক্সপিরিয়েন্স আছে, ল্যাঙ্গুয়েজ, তারপরে হবি, এভাবে করে সুন্দর করে আপনি এটা বসে সিভি লিখলে আপনার হায়ারিং ম্যানেজারের আপনার মানে নজরে পড়বে। ঠিক আছে, এবার আসেন যে এখানে মোটিভেশন লেটার একটা মানে শব্দ আছে আর কি। তো মোটিভেশন লেটারটা আসলে ওরকম না। মোটিভেশন লেটারটা বলতে আমরা সাধারণত যেটা আপনার হলো যে এই মানে আমাদের ইমেল করি, যে আমরা কমিউনিকেশন করি, ফার্স্ট ইমেলটা বা ইমেল কন্টেন্টটা একটা লেখার একটা ব্যাপার আছে আর কি। তো ইমেল কন্টেন্টটা মানে কিভাবে আপনি ইমেল করবেন প্রফেসরকে, এটার একটা আমাদের কি বলে যে লাস্টে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি প্রফেসরের সাথে ইমেলটা করবেন। মানে একটা লেখার একটা টেকনিক আছে, ঠিক আছে। এখানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরেন যে আপনি প্রফেসরকে ইমেল করবেন, বলবেন যে প্রফেসর আমি অমুক 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 অমুক, আমি আমার এই পড়াশোনা, আমি তোমার আন্ডারে PhD করতে চাই, মাস্টার্স করতে চাই, অথবা তোমার সুপারভিশনে আমি এই MS করবো, PhD করব। তো প্রফেসর খুব বেশি পাত্তা দিবে না। কিন্তু আপনি যদি ওনার প্রোফাইলটা, ঠিক আছে, প্রফেসর প্রোফাইলটা যদি আপনি পড়েন, আপনি কি করবেন, প্রফেসরের মানে প্রোফাইলটা আপনি ঘাটাঘাটি করে বলবেন যে প্রফেসর আমি তো তোমার অমুক রিসার্চ পেপারটা পড়েছি, তো এই বা অমুক তোমার যে এই জিনিসটা দেখলাম এই মানে, তো আমার কাছে এই প্রজেক্টটা আমার কাছে মানে খুবই ইন্টারেস্টিং লেগেছে, এবং আমি এই প্রজেক্টের উপরে আরো কিছু আমি এরকম করতে পারি। প্রফেসর তখন দেখবে কি জানেন,
যে ও আচ্ছা আচ্ছা এই ছেলেটা তো আমার তাহলে রিসার্চ পেপার সে পড়ে সে আমার কাজের উপরে আমার যে মানে আইডিয়ার উপরে সে আরো মানে আইডিয়া দিচ্ছে যে এগুলো এগুলো করতে, তখন তার টনক নড়বে। ও আচ্ছা আচ্ছা তাহলে তো ওর সাথে কথা বলা যায়। যখন দেখবে যে আপনার সাথে কথা বলে যে আরেকটু আপনি আপনার কমিউনিকেশন স্কিল বা আপনার যে সাইন্টিফিক থট অথবা আপনার যে চিন্তা ভাবনাগুলো তার সাথে আরো হচ্ছে, এবং সে মনে করবে যে না আপনাকে হায়ার করলে মানে তার প্রজেক্টে তার ল্যাবের জন্য তার রিসার্চ জন্য উপকার হবে, আপনাকে সে কখনোই ছাড়বে না। তো প্রফেসর নিজেই স্কলারশিপ ম্যানেজ করবে। ঠিক আছে, এটা অনেক দুর্দান্ত একটা ওয়ে। এরপর আসেন যে রিকমেন্ডেশন লেটার। তো রিকমেন্ডেশন লেটারটা আসলে সাধারণত হলো যে এটা হলো যে বিভিন্ন ওই ইউরোপ আমেরিকার দেশগুলো থেকে ওনারা সাধারণত মানে আপনি যে 2 জন বা 3 জনের রিকমেন্ডেশন লাগে, যেমন আমরা বায়োএকন একাডেমি থেকে অনেক রিকমেন্ডেশন দেই আমাদের যারা ইন্টার্নশিপ স্টুডেন্ট থাকে অথবা যারা আমাদের সাথে কানেক্টেড থাকে। তো এরা সরাসরি পাঠায় প্রফেসরের কাছে, মানে আপনার প্রফেসর বাংলাদেশের প্রফেসরের কাছে, আপনার সুপারভাইজারের কাছে। তো এটা প্রফেসরের সাথে আপনি সম্পর্ক ভালো রাখতে হবে। এগুলোর কিছু টেমপ্লেট আছে, আপনি আপনি যদি চান আপনার যেখানে আপনি যাকে মানে মেনশন করবেন রিকমেন্ডেশন বা আপনার সুপারভাইজার, তখন আপনি তাকে হেল্প করে দেবেন, স্যার আপনি এই বিষয়গুলো লিখতে পারেন। ঠিক আছে, আমার কাছে কিছু স্যাম্পল রিকমেন্ডেশন লেটার আছে, বা আমরা যেভাবে দিই বায়োএকন একাডেমি থেকে যেভাবে দিই আর কি। ঠিক আছে, অনেক সময় মানে এটা এটা হলো যে আপনার অথবা প্রফেসরের সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে, বাংলাদেশি প্রফেসর বা সুপারভাইজার, যে সে যেন ভুলে না যায়। বাংলাদেশে অনেক সময় দেখা যায় অনেকে ইমেল চেক করতে দেরি করে বা টাইমলি অনেক সময় আপনার তো 3 দিন 4 দিন 5 দিন সময় আছে, এর ভিতরে সে ভুলে গেল, তখন আপনার কিন্তু অ্যাডমিশন মিস হয়ে যাবে। সো মানে বাংলাদেশে যাদের সাথে আপনি মানে যাদেরকে আপনি সুপারভাইজার অথবা মানে রিকমেন্ডেশন লেটার দেওয়ার জন্য নমিনেট করছেন, তাদের সাথে কমিউনিকেট করতে হবে আর কি, মানে খুব ফাস্ট আর কি। আচ্ছা, এখন আসেন যে এগুলো লাগবে হলো অ্যাডমিশনের সময়, এইগুলো হলো অ্যাডমিশনের সময় লাগে আর কি। ঠিক আছে, এই যে এগুলো এটা অ্যাডমিশনের সময় লাগে আর কি। কিন্তু অ্যাডমিশনের আগে হলো আমাদের হলো যে অ্যাডমিশনের আগে লাগে আপনার সিভিটা লাগবে। ঠিক আছে, আর হলো যে আপনার যদি আপনি ট্রান্সক্রিপ্ট পাঠাতে চান, ঠিক আছে, সিভি প্লাস আপনার ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট বলতে আপনার আপনার দরকার নেই, ওই সার্টিফিকেটও দরকার নেই। প্রফেসররা সবসময় সার্টিফিকেট দেখতে চায় না, কারণ যেহেতু তাদের আপনার সিজিপিএ এর উপরে কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ, আপনার দরকার সে দেখতে যে আপনি কোন কোন সাবজেক্টে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার থিওরিটিক্যাল নলেজ আছে, আর ট্রান্সক্রিপ্টে সবগুলো লেখা থাকে। আচ্ছা, এবার আসেন যে আমি রিসার্চ প্রপোজালটা আপনি আগেই পাঠাবেন না প্রফেসরকে। সাপোজ আপনি একটা রিসার্চ প্রপোজাল লিখলেন, ধরেন যে আপনি সোলার সেল নিয়ে রিসার্চ প্রপোজাল লিখলেন, কিন্তু সে কাজ করে হলো ক্যান্সার নিয়ে, তো আপনাকে শুরুতে রিজেক্ট করে দিবে। তো আপনার তখন স্কোপটা কমে যাবে, ন্যারো হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার যদি ফ্লেক্সিবল থাকে যে আপনি মোটামুটি লাইফ সায়েন্সের যে কোনো ফিল্ডেই রিসার্চ করবেন, গবেষণা করবেন, তাহলে আপনার রিসার্চ প্রফেসরকে পরে পাঠাবেন, যখন আপনার কমিউনিকেশন, যখন সে আপনাকে অ্যাপ্লাই করতে বলবে, তখন আপনি একটা রিসার্চ প্রপোজাল তার প্রোফাইল থেকে লিখে প্রফেসরের সাথে শেয়ার করে তখন অ্যাডমিশন নেবেন। পার্সোনাল স্টেটমেন্ট, আমরা যেটাকে এসওপি বলি আর কি, স্টেটমেন্ট অফ পারপাস, তো এটাও অ্যাডমিশনের সময় লাগে। তো এগুলোর আমাদের কাছে টেমপ্লেট আছে আর কি, কিভাবে লিখতে হয়। এটা কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি বাদ পড়তে পারেন যে আপনার স্টেটমেন্ট অফ পারপাস যদি ভালো না হয়। ঠিক আছে, তাহলে আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কারণ প্রফেসর তো অ্যাডমিশন এর কেউ না। ঠিক আছে, প্রফেসর হলে যে শুধু আপনাকে অ্যাডমিশনের জন্য বলবে যে আপনি, হ্যাঁ আমি আপনার সুপারভাইজার হব, তুমি অ্যাডমিশন নাও, তখন অ্যাডমিশনের জন্য আপনাকে বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেক্ষেত্রে আপনাকে স্টেটমেন্ট অফ পারপাস আমাদের কাছে অনেকগুলো আছে আর কি, অথবা আপনারা এখন তো এআই এর যুগ, বা আরো আপনারা কিভাবে লিখতে হয়, কিভাবে এটা মানে এটার মানে লেখার স্টাইল গুলো কি অলরেডি অনেক হাজার হাজার আপনি টেমপ্লেট খুঁজে পাবেন, সোশ্যাল মিডিয়া ঘাটলেও পাবেন। ঠিক আছে, আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আমাদের কাছে কিছু যেগুলো দিয়ে এই স্টেটমেন্ট গুলো দিয়ে অনেকে অ্যাডমিশন নিয়েছে আর কি। এগুলো আমরা আপনাকে হেল্প করতে পারবো। আচ্ছা, এখন আসেন যে পাবলিকেশন। হ্যাঁ,
এই পাবলিকেশনটা এবং পাবলিকেশন আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স, হ্যাঁ, রিলেভেন্ট রিসার্চ এক্সপেরিয়েন্স, পাবলিকেশন প্লাস হলো যে আপনার কনফারেন্স, ঠিক আছে, তারপরে হলো যে আপনার সায়েন্টিফিক সেমিনার, হ্যাঁ, ঠিক আছে। এই আমাদের এখানে একটা জার্নাল ক্লাব হয় প্রতি শনিবারের দিন, না আবেদ, সম্ভবত 2টা থেকে, জার্নাল ক্লাব, যেখানে আপনি রিসার্চকে শিখতে পারবেন, রিসার্চের যে মানে একটা রিসার্চ পড়ে তার পুঙ্খানুপুঙ্খ তার ভিতরে অ্যানালাইসিস করা। তো আবেদুজ্জামান, আমাদের কি এই জার্নাল ক্লাবটা হলো প্রতি, ইয়েস স্যার, এই শনিবার মানে কালকেও হচ্ছে একটা আছে। তো প্রতি শনিবারে হয় এটা। আমাদের হলো যেটা আমাদের উইকলি একটা আমাদের জার্নাল ক্লাব সিরিজ আর কি। আপনারা জয়েন করতে পারেন, করলে আপনি আপনার সায়েন্টিফিক বিষয়গুলো আরো স্কিল, আপনি মানে রিসার্চের খুঁটিনাটি বা মেথোডোলজি বা রিসার্চ ট্রেন্ড গুলো আপনি আরো ডিপলি জানতে পারবেন। এগুলো আপনি এক্সপিরিয়েন্স হিসেবে দিতে পারেন। আচ্ছা, এবার আসুন পাবলিকেশন। পাবলিকেশনটা হলো কি, যে আপনার যে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে তার একটা প্রুভেন একটা প্রুফ, যে হ্যাঁ আপনি অলরেডি ইউ হ্যাভ পাবলিশ এ পেপার, সো আপনার হলো যে ইউ হ্যাভ এ রিসার্চ এক্সপিরিয়েন্স। তখন প্রফেসর একটা কমফোর্ট থাকে, যে মনে করেন যে একজন মানে জানাশোনা নাই, তাকে হায়ার করলো, তখন তাকে তো ট্রেনিং দিতে হবে অ্যাটলিস্ট 2 মাস 4 মাস 6 মাস। তখন প্রফেসর ওই 6 মাস আপনাকে ট্রেনিং দিয়ে আপনাকে গড়ে তুলবে, আবার আপনার পিছনে সময় ইনভেস্ট করতে। অনেক প্রফেসররা মনে করে এটা থাক না, যদি যাদের একটু এক্সপিরিয়েন্স বেশি আছে তাদেরকে আমরা নিই। ও, এখানে একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে বলি। এখানে হলো যে অনেকে মনে করে কি জানেন, যে আমার আইএলটিএস স্কোর ভালো, আমাকে সেটা এখন জিজ্ঞেস করছে, যে আমার তো আইএলটিএস স্কোর ভালো, আমি তো 8 পেয়ে আসছি, তো আমার রিসার্চ এক্সপিরিয়েন্স বা রিসার্চের আমি তো এগুলো তো সব পেরে যাবো অটোমেটিক। না, আসলে ব্যাপারটা হলো যে আপনি আইএলটিএস স্কোর আর রিসার্চের যে মেথোডোলজি, রিসার্চের সিস্টেম গুলো, এগুলো জানা টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, রিসার্চ একটা ফরম্যাটে হয়। এক্ষেত্রে আপনাকে আইডিয়া জেনারেট করা, তারপরে এক্সপেরিমেন্ট করা, স্টাডি ডিজাইন করা, ঠিক আছে, তারপরে সেখান থেকে অ্যানালাইসিস করা, ইন্টারপ্রিটেশন করা, লেখালেখি, এগুলো এগুলো হলো যে অনেকটা মানে অনেক সাধনার একটা ব্যাপার। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এই আপনি আইএলটিএস ভালো 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 স্কোর করলেন বা টোফেলে ভালো স্কোর করলেন, এটার সাথে সম্পর্ক খুব বেশি নাই। ঠিক আছে, যেটা আপনি যে আইএলটিএস টোফেলে ভালো স্কোর করেন, এটা আপনার জন্য অ্যাডিশনাল প্লাস। আপনি হয়তো কোনো কোনো জায়গায় এগিয়ে থাকবেন, কমিউনিকেশন এগিয়ে থাকবেন। ঠিক আছে, আপনি দেখবেন কি যে অনেক চাইনিজ আছে, অনেক বা অনেক দেশের লোকজন আছে, বাংলাদেশেরও অনেক আছে, যে হয়তো ইংলিশে অত বেশি এক্সপার্ট না, কিন্তু তাদের রিসার্চের পাবলিকেশন, রিসার্চ আইডিয়া, রিসার্চ থট বা রিসার্চ, তাদের রিসার্চ কেরিয়ার মানে খুবই ভালো, খুবই ভালো আর কি। অনেক আমি চাইনিজকে দেখছি, তারা ইংলিশে বলতে পারে না, কিন্তু তারা নেচারের মতো, নেচার, সেল, এইসব জায়গায় পাবলিকেশন করে। আচ্ছা, তাহলে পাবলিকেশন তো আপনাদের বলবো যে আপনাদের যদি কোনো সুযোগ থাকে, আপনারা যারা আমার সাথে জয়েন করছেন, আমি জানি না কয়জন জয়েন করছেন এখানে, সম্ভবত একটা মিনিট, অনেকে আছে, 18 জন আছেন। তো আমার কাছে মনে হয় যে আপনাদের যদি কোনো অপরচুনিটি থাকে, দেন ইউ শুড কানেক্ট টু এ রিসার্চ গ্রুপ, আর আপনার মাস্টার্স এর রিসার্চ, ব্যাচেলরের রিসার্চ, অথবা আপনি কোনো গ্রুপের সাথে যুক্ত থেকে আপনারা পাবলিকেশনটা করেন। ঠিক আছে, আপনি আমাদের বায়োআইকন একাডেমির হেল্প নিতে পারেন। আমাদের এখানে প্রতি মাসেই প্রায় মানে সারা বছরই আমরা অলমোস্ট 15-20টা প্রজেক্ট, রিসার্চের প্রজেক্ট আমরা মানে কন্টিনিউশন করি। কোনো একটা রিসার্চ প্রজেক্টে ঢুকে গেলে আপনি একটা পাবলিকেশন করলেন, একটা Q1, Q2, Q3, Q4, হ্যাঁ, মানে আমার পাবলিকেশন করলেই হবে না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। কি বলে কি যে পিরিয়ডারি জার্নালে পাবলিকেশন, অথবা হলো যে আপনাকে অ্যাটলিস্ট ইন্ডেক্সিং, কোপাস ইন্ডেক্সিং, পাবমেড ইন্ডেক্সিং, অথবা আমরা সাধারণত বলি যে মানে Q1, Q2, Q3, Q4 যে কোনো একটা জার্নাল হলে ওগুলো আপনাকে মানে অ্যাডমিশনের ক্ষেত্রে হেল্প, মানে পিএইচডি মাস্টার্স এর জন্য এটা হলো যে আপনার হেল্প করবে আর কি। আচ্ছা, রিসার্চ এক্সপিরিয়েন্স হলো যে যেরকম বললাম, আপনি মানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স মানে রিলেভেন্ট হলে সুবিধা হয়, লাইক টিচিং, গবেষণা, কোনো গবেষণা প্রতিষ্ঠানের সাথে, কোনো R&D প্রজেক্টের সাথে, যেখানে সায়েন্টিফিক বিষয়গুলোকে চর্চা করা হয়। হ্যাঁ, অনেকে আছে যে হয়তো সে অনেক পড়াশোনায় ভালো, কিন্তু একটু যেখানে এই গবেষণা বা একাডেমিকের সাথে তার সম্পর্ক থাকে না, জব ভালো, অনেক ভালো জব, অনেক ভালো অপরচুনিটি, তো
তাদের জন্য হয় কি যে আবার ওই ওই ফিল্ডটা থেকে আবার এসে এখানে মানে দেখা যায় যে খুব বেশি তাদের ওই ওই স্কিলটা কাজে লাগে না এই পিএইচডি মাস্টার্স করতে আসলে তাদের মানে বাট তারা যদি ওই কিন্তু তারা যদি বিভিন্ন সায়েন্টিফিক অর্গানাইজেশনের সাথে বা বিভিন্ন সায়েন্টিফিক যে অ্যাক্টিভিটি গুলোর সাথে যদি যুক্ত থাকে তাহলে তাদের ওই গ্যাপটা থাকে না। এখন আসেন যে আরেকটা ব্যাপার থাকে যে যদি বাংলাদেশ আপনারা তো জানেন যে বাংলাদেশে কিছু স্কলারশিপ আছে। আপনারা কি জানেন বাংলাদেশে থেকে অনেক পিএইচডি মাস্টার্স এর জন্য স্কলারশিপ দেওয়া হয়, সে সংখ্যাটা অনেক, প্রায় 1000। সাপোজ বাংলাদেশে বিভিন্ন ফেলোশিপ, গভর্নমেন্টের বিভিন্ন ফেলোশিপ আছে, প্রাইম মিনিস্টার ফেলোশিপ, মানে এরকম কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোশিপ। আপনারা কি কেউ জানেন? স্যার আমি ভার্সিটির জন্য অনেক সময় শুনছি যে ফেলোশিপ দেয় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, যেমন না, ওইগুলো শুনছি। ইউনিভার্সিটি থেকে না, তো এটা হলো যে বাংলাদেশের সরকারের অনেকগুলো মানে প্রজেক্ট আছে। মাস্টার্স করার জন্য সম্ভবত দেয় হলো অলমোস্ট 65 লাখ, পিএইচডি করার জন্য অলমোস্ট 2 crore, এবং এই সংখ্যাটা অনেক। বিগত 5 বছরে অলমোস্ট প্রতি বছরই প্রায় 1000-এর মতো স্টুডেন্ট। মানে সেক্ষেত্রে ক্রাইটেরিয়া হলো যে মানে আপনাকে 1 থেকে 100 এবং 1 থেকে 200 ইউনিভার্সিটি র্যাঙ্কের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? এগুলো আপনারা জানবেন। তাহলে যদি এখানে আমি এই জন্য বললাম যে এই যে ফান্ডিং অ্যান্ড ফিট, আপনার যদি ফান্ডিং থাকে একটা বাংলাদেশ থেকে, আপনি যদি বলেন হ্যাঁ আপনি বাংলাদেশ সরকারের একটা ফেলোশিপ আছে, কিন্তু আপনি এটা ক্যামব্রিজে, আপনি অক্সফোর্ডে আপনি পিএইচডি করবেন, মাস্টার্স করবেন, অথবা বড় বড় নাম করা বিশ্ববিদ্যালয়, তাহলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আপনাকে প্রফেসররা বলে দেবে ওর তো ফান্ডিং এর আমার দরকার নাই, তার লিভিং এক্সপেন্স সে বাংলাদেশ থেকে নিয়ে আসতেছে, সো আমি তাকে হায়ার করতে পারি। শুধু আমি যদি তাকে ল্যাবরেটরির জন্য যে গবেষণার যে অনুদান দরকার সেটা আমি দেই, তাহলে সে তো মানে ব্যাপারগুলো এরকম আর কি। আপনি যদি কোনো স্কলারশিপ নিজে নিজে, যেমন আপনি বিভিন্ন অর্গানাইজেশনাল স্কলারশিপ আছে, যেমন কমনওয়েলথ স্কলারশিপ, আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম শত শত এক্সাম্পল আছে যে বিভিন্ন অর্গানাইজেশনাল স্কলারশিপ, ইউনাইটেড নেশন স্কলারশিপ, সাপোজ আরো এরকম এডিবি স্কলারশিপ, তারপরে হলো যে এরকম অনেক স্কলারশিপ যেগুলো আপনি আগে থেকে যদি অলরেডি এলিজিবল হন, আপনি যদি স্কলারশিপ পেয়ে যান, তখন প্রফেসরদের সাথে আপনি টপ লেভেলের প্রফেসর ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এটা একটা ফান্ডিংটা আগে থেকে থাকলে এটা আপনার জন্য সুবিধা। আর অ্যাভেলেবল স্পেস, সাপোজ আপনি একজন প্রফেসরকে লিখলেন, সে বললো যে বাবা আমার তো আসলে এখন সিট নাই, কারণ প্রত্যেকটা প্রফেসর একটা সিট থাকে, লিমিটেড একটা, মানে সে মানে স্টুডেন্ট নিতে পারে 2-5 জন প্রতি সেমিস্টারে, তো আমি তো এখন নাই, তুমি একটু পরের সেমিস্টারে অ্যাপ্লাই করো, ঠিক আছে? তখন আপনি কি করবেন, তাকে খুব ভালোভাবে নোট করে রাখবেন যে আপনি মানে কিন্তু সে প্রফেসর অনেক ভালো। এরকমও ঘটনা আছে যে কেউ অন্য একটা ইউনিভার্সিটি চলে যাওয়ার পরে বিদেশে, সাপোজ জাপানে বা কোরিয়াতে, কিন্তু ওই প্রফেসর 6 মাস পরে অ্যাপ্লাই করতে বলছে, সে অ্যাপ্লাই করছে, বিদেশ থেকে অ্যাপ্লাই করছে, করার পরে ওই প্রফেসরে ওখানে তার অ্যাডমিশন হয়ে গেছে, 6 মাস সে মানে অলরেডি কন্টিনিউশন করার পরে আবার সে ওই প্রফেসরকে শিফট করছে। সো মানে এটা কমিউনিকেশন করলে আপনার অনেকটা, আপনি তখন এই বিষয়গুলো আপনি কোনটা বেটার আপনি ডিসিশন নিতে পারবেন। বাট কমিউনিকেশন মানে কেউ আপনাকে বললো যে আমার এখন সিট নাই, তো তাই বলে আপনি তার সাথে কমিউনিকেশন রাখা বাদ দিবেন বা কমিউনিকেশন করা বাদ দিবেন, ব্যাপারটা এরকম না। এবং লাস্টলি এটা হিডেন ট্রুথ হলো যে আপনার ইন্টারেস্ট, আপনার যদি ইন্টারেস্ট থাকে দেশের বাইরে আপনি যাবেন, তাহলে আপনি ইউ ক্যান এনিওয়ে, আই বিলিভ। এবং আমার দেখা মতে যারাই এটার জন্য ট্রাই করেছে দেশের বাইরে যাওয়ার জন্য, পিএইচডি মাস্টার্স করার জন্য, গবেষক হওয়ার জন্য, রিসার্চ করার জন্য, তাদের কেউই ফেলিউর হয়নি আমার দেখা মতে, নোবডি। আমি অলরেডি 2011 সাল থেকে আমি 2011 সালে থেকে শুরু করছিলাম, 2012-তে আমি জাপানে গিয়েছি, আমি 2015-তে পিএইচডি শেষ করছি, 2019 পর্যন্ত পোস্ট ডক্টরেট করেছি, সরি 18 পর্যন্ত পোস্ট ডক্টরেট করেছি, আবার 19-20 হলো আপনার আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। আমার দেখা মতে আমি এই মানে এই যতগুলো স্টুডেন্টকে বা যত ফ্রেন্ড, বন্ধু বান্ধব, জুনিয়র সিনিয়র, মানে যারাই ট্রাই করছে একটু সিস্টেম মেনে, কেউ ফেল হয়নি। মানে আমার দেখা মতে সাকসেস রেট 100%। আচ্ছা, তাহলে এখন হলো যে আপনাদের, এটা আমি বললাম, প্রত্যেকটা ডকুমেন্ট প্রিপারেশন করার জন্য আমাদের কাছে অলরেডি অনেক, মানে এগুলো এক্সপ্লেন করতে হবে আপনাকে, কিভাবে আপনি মোটিভেশন লেটার লিখবেন, সিভি, এগুলো আমি বললাম না, আমার কাছে এটা
4টা ভিডিও আছে আর কি, রেকর্ডেড ভিডিও, ওগুলো আপনাদেরকে দিলে আপনারা, আমি জানি না এটা আলাপ করতে হবে যারা এখানে অর্গানাইজার তাদের সাথে। আচ্ছা, তাহলে এটা এটা হলো যে আপনার এক্সপ্লেনেশন গুলো, আপনি ওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আর কি, এগুলো আমি যাচ্ছি না। আমি লাস্টলি হলো যে আপনার যে বিষয়টা হলো যে আমি এখানে ইয়ে করব আপনাদের সাথে, এখানে একটা পিপিটি দেখলাম, এটা দেখেন, হাউ উই ক্যান ডু বেটার দেন আদার্স, মানে আপনি অন্যদের চেয়ে কিভাবে আগায় থাকবেন। আমি এই কথাগুলো বলছি অলরেডি, এখানে আপনার লেখা আছে যে একাডেমিক রেজাল্টের কথা যতটুকু সম্ভব ভালো করার কথা বলা আছে, ডু দ্য ট্রেনিং লাইক আইসিডি, এনআইবি, বিসিএসআইআর, এগুলো তো বিভিন্ন ট্রেনিং অফার করে, আমাদের বায়োইকন একাডেমি অফার করে, বা বায়োইকন একাডেমি তো আরো অনেক আছে, যেরকম আছে যে আপনার সিএইচআরএফ, তারপরে আইদেশি, আমি অন্যদের মার্কেটিং করে দিচ্ছি, হ্যাঁ। আর এরকম আরো আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন আর কি, যারা বিভিন্ন ট্রেনিং বা গবেষণা কাজে হেল্প করে। আচ্ছা, তারপরে অ্যাটেন্ডিং সেমিনার কনফারেন্স অলরেডি বলে ফেলছি আমি। ইংলিশ স্কোরের কথা বলছি আপনাকে, আপনি বলছেন যে মেক এ গুড রিলেশন উইথ ইউর প্রফেসর, রিডিং রিসার্চ আর্টিকেল পড়ার সবচেয়ে ভালো একটা হলো জার্নাল ক্লাব, ঠিক আছে। আপনি হলো যে আমাদের জার্নাল ক্লাব, আমি আশা করি যে আপনারা যদি এটা জয়েন করেন আপনারা অনেক উপকৃত হবেন, আপনারা নিজেরাও প্রেজেন্ট করতে পারবেন। আপনি যে আমাদের আবেদুজ্জামান আছে, ওর সাথে যোগাযোগ করলে আপনি একটা কোনো পেপার পড়ে পুঙ্খানুপুঙ্খানু পড়ে ওটা আপনি 15-20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে একটা প্রেজেন্টেশন, তখন আপনার প্রেজেন্টেশন স্কিল বাড়লো, ঠিক আছে। অ্যাকোয়ারিং অ্যাবিলিটি টু রাইটিং পেপার, আপনি রাইটিং, আমাদের এখানে যদি রিসার্চ টিমে আপনি জয়েন করেন তাহলে আপনাকে আপনি কোনো প্রজেক্টে জয়েন করলে আপনি আপনার রাইটিং স্কিলটা আপনি, আমাদের প্রায় 40টা লেকচার আছে আর কি এই ইয়ার উপরে, কি জন্য এটা রিসার্চ বুট ক্যাম্প। তো আপনি ওইখানে আপনাকে হাতে কলমে লেখা, তারপরে বিভিন্ন রিসার্চের খুঁটিনাটি বিষয়গুলো, এগুলোকে আপনাকে হেল্প করবে ওনারা, আমাদের এখানকার টিম আছে আর কি। তারপরে পাবলিশ ইউর রিসার্চের পিয়ার রিভিউ, আপনি পাবলিশ করলে আপনি আগায় থাকবেন আর কি, এই কথাগুলো আর কি। এখন আমি যেটা আপনাকে লাস্টলি যেটা বলবো যে আপনি কিভাবে একজন প্রফেসর খুঁজে পাবেন, ঠিক আছে। এই পিপিটি গুলো আমি স্কিপ করতেছি, এগুলো হলো যে আপনার এই যে আচ্ছা, তার আগে একটু বলি, আপনাদের এখানে অনেকে কোশ্চেন করেছিল, ওই কোশ্চেন গুলো আমি একটু বলি, কোশ্চেন গুলো আমি লিখে রাখছি, যে স্কলারশিপ অ্যান্ড ওয়েবার ডিসকাশন, স্কলারশিপ দিয়ে আপনার হলো যে আসিফ বলবে, লাইফস্টাইল, লাইফ সায়েন্সের স্কোপ। আচ্ছা, এখন আসেন যে এই লাইফ সায়েন্সের স্কলারশিপ, আসলে লাইফ সায়েন্সের স্কলারশিপ গুলো মানে সব ডিসিপ্লিনই আপনার হলো যে মানে অ্যাভেলেবল স্কলারশিপ আছে। লাইক আপনি যদি অ্যাথলেটস হন, আপনি যদি ফ্যাশন ডিজাইনার হন, আপনি যদি মানে যে কোনো ফিল্ডের হন না কেন, সবার জন্যই স্কলারশিপ আছে। কিন্তু আমাদের এই এশিয়াতে লাইক জাপান, সাউথ কোরিয়া, হংকং, চায়না, বা আমাদের এই যে মানে এখানে লাইফ সায়েন্সের জন্য একটু বেশি অপরচুনিটি, কারণ হলো যে এখানে এক্সপেরিমেন্টাল হলো যে আপনার যে রিসার্চ গুলো এটা বেশি হয় আর কি, আমার যতটুকু ধারণা, আমি টোটালি এটা আমার ধারণা থেকে বলতেছি। কারণ হলো যে আমি আমাদের এই মানে লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি থেকে সবচেয়ে বেশি, এগ্রিকালচার থেকে আমি বেশি স্টুডেন্ট যেতে দেখি, বিশেষ করে এশিয়ান এই দেশগুলোতে। আচ্ছা, এটা আমার ধারণা থেকে বললাম। এখানে বলছেন যে রিসার্চ ফিল্ড এবং স্কলারশিপ অপরচুনিটি, হাউ টু ম্যানেজ, আমি এটা বলবো, এখনই বলবো আমার কাছে। আচ্ছা, কারেন্টলি একজন বলছেন যে জিকেএস স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করতেছেন। আচ্ছা, এটা আমাদের অলরেডি চলে আসবে আর কি। এখানে অলরেডি আমি বললাম হোয়াট ফ্যাক্টর শুড আই কনসিডার আন্ডারস্ট্যান্ডিং কম্পিটিটিভ ইস ইউনিভার্সিটি, আমি অলরেডি বলছি, আরো আসিফ কিছু বলবে। এমওইউ মানে আমি সম্ভবত বোঝাচ্ছি যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আমি প্রথমে বলছিলাম যে আপনি আইএলস ছাড়াও আপনি কি করতে পারবেন, বা আপনার কোন রকমের কোনো মানে কোন রকমের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সির প্রুফ ছাড়াও আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। সেটা ডিপেন্ড করবে আপনার কমিউনিকেশনের উপরে। আপনি যদি স্ট্রংলি কমিউনিকেট করতে পারেন প্রফেসরের সাথে, প্রফেসর আপনার ইন্টারভিউ নিবে, আপনার যে অনলাইনে কথা বলবে, আপনি যদি ফ্লুয়েন্টলি সবগুলো তার সাথে কমিউনিকেট করতে পারেন তাহলে আপনাকে সে হায়ার করবে। এখানে আসলে কোনো স্কোর, এবং ভালো স্কোর করে যদি আপনি যদি ভালো ইন্টারভিউ বা ভালোভাবে কমিউনিকেট করতে না পারেন তাহলে তারপরেও আপনি নেগেটিভ এর দিকে থাকবেন। বাট কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট। ইফেক্টিভ কমিউনিকেশন মানে আপনার যেটা রিসার্চের জন্য যা লাগে আর কি। আচ্ছা, এসবার
মানে কিছু স্কলারশিপের ক্ষেত্রে থাকতে পারে লাইক 35, পিএইচডির জন্য সম্ভবত 35, বাট যদি আপনার কমিউনিকেশন ভালো থাকে, অনেক প্রফেসর স্ট্রং রিকমেন্ড করলে এজ বারও কোনো ব্যাপার না। কারণ আমাদের অনেক বন্ধু আছে যারা, আমার এক বন্ধু আছে সে 38 বছর বয়সেও পিএইচডি করতে গেছে এই অস্ট্রেলিয়া, এই নিউজিল্যান্ডে আর কি। ঠিক আছে, এজ বারও মনে হয় খুব বেশি সমস্যা না। হাউ টু গেট ফুল ফান্ডেড স্কলারশিপ মাস্টার্স প্রোগ্রাম, এটা আমরা বলবো আর কি আমাদের এখানে। এখানে কস্ট সম্পর্কে আসিফ বলবে আমাদের এখানে। সিজিপিএ, বায়োলজি রিলেটেড সাবজেক্ট। আচ্ছা, যেটা বলছিলাম, যেটা আমাদের এই যে একজন বললো এখানে যে ব্যাচেলরের জন্য, এখন হলো যে ব্যাচেলরের জন্য যদি আপনি কোরিয়াতে যেতে চান, তাহলে কি বলে আপনাকে ওই দেশের ল্যাঙ্গুয়েজে পড়া লাগতে পারে। কারণ হলো যে ও জাপান, কোরিয়াতে আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হলো যে ওনাদের দেশের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, জাপানি ল্যাঙ্গুয়েজ হলো তাদেরকে আন্ডার গ্রাজুয়েটটা পড়ানো হয়। আর আপনি যদি ওখানে যদি, অনেকে তো আছে যে কাজের পাশাপাশি মানে পড়াশোনার পাশাপাশি কাজ করার অপরচুনিটি আছে, আমি দেখেছি আর কি। আমি কোরিয়াতেও দেখেছি, জাপানেও দেখেছি। তারপরে হলো যে এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে নিজেকে সময় বের করবেন কিভাবে, বাট ওদের দেশে পার্ট টাইম কাজ করার অপরচুনিটি আছে আর কি। আর স্কলারশিপটা আপনি ওয়েভারটা কিভাবে পাবেন, ওয়েভারটা অনেক সময় একাডেমিক রেজাল্টের উপর ডিপেন্ড করে। স্কলারশিপটা ডিপেন্ড করে বিভিন্ন, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে বিভিন্ন অর্গানাইজেশনাল স্কলারশিপ থাকে গভর্নমেন্ট, সেগুলোতে অ্যাপ্লাই করে আপনি এলিজিবল হলে ঠিক আছে। তাহলে কিন্তু সেক্ষেত্রে হলো যে আপনার যত এক্সট্রা কারিকুলার রিসার্চ, গবেষণা এসবগুলো থাকলে আপনি একটু বেনিফিট পাওয়া যায়। কারণ আমাদের সাথে একটা মেয়ে বিকরণ নেসার, সে এখান থেকে রিসার্চ পেপার পাবলিকেশন করছিল 2টা। সে এখন হলো যে এই কানাডাতে ইউনিভার্সিটির নামটা ভুলে গেলাম আমি। তো ওখানে সে বলতেছে, স্যার আমি তো অনেক টাকা ওয়েভার পেয়েছি। সে বায়োলজিতে অনার্স করতেছে। আমি তো অনেক টাকা ওয়েভার পেয়েছি আর কি। যেটা খুবই হ্যাপি, বলে আমার প্যারেন্টরাও হ্যাপি যে তাদের টাকা কম পাঠাতে হচ্ছে আর কি। আচ্ছা, তো এইভাবে করে একটু খোঁজাখুঁজি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো যে রিসার্চ ফান্ডিং নাও ইজ পসিবল স্কলারশিপ। আচ্ছা, এটা অলরেডি আমরা বলছি। আচ্ছা, লেটস স্টার্ট। আপনি টেকিং অ্যাকশন হাউ টু রিচ এ প্রফেসর। ধরেন যে আপনি সাউথ কোরিয়াতে গুগলে সার্চ দিলেন যে সাউথ কোরিয়ার লিস্ট একটা, আমাকে একটা দ্য লিস্ট অফ টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া। এখানে আপনাকে লিস্ট দিবে। ধরেন আপনি 6 নম্বরে পোস্টেক একটা ইউনিভার্সিটি আছে, পোহাং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আপনি এখানে ক্লিক করলে ওরা একটা ওয়েবসাইট পাবেন। ওখানে আপনি একাডেমিক্সে যাবেন। ঠিক আছে, একাডেমিক্সে গেলে আপনি এখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, আপনি মানে গ্রাজুয়েট প্রোগ্রাম দেখবেন। এখানে আপনি মনে হয় সাপোজ যাওয়ার পরে আপনি একটা লিস্ট দিবে, ধরুন লাইফ সায়েন্স। আপনি লাইফ সায়েন্সে গেলেন, যাওয়ার পরে এখানে ওরা আবার আরেকটা সাইট দিবে আপনাকে যে ওই ডিপার্টমেন্ট লাইফ সায়েন্সে কি কি আন্ডার গ্রাজুয়েট আছে, মাস্টার্স আছে, তারপরে সরি গ্রাজুয়েট প্রোগ্রাম আছে। যাওয়ার পরে আপনি ফ্যাকাল্টিতে সার্চ গেলেন, ফ্যাকাল্টিতে সার্চ দিলে আপনি এখানে একটা লিস্ট দিবে আপনাকে। ফ্যাকাল্টিতে অনেক বড় বড় লিস্ট দিবে, আর নিচ দিয়ে আরো হয়তো থাকবে। আপনি এখানে যে প্রফেসরের ইমেলটা কালেক্ট করলেন। আপনি ফোনে আমাদের যেহেতু কমিউনিকেট করা সম্ভব না, আপনি সরাসরি ইমেলটা কালেক্ট করলেন। করার পরে ওই প্রফেসরের বিভিন্ন থাকে, ওয়েবসাইটে আপনি গেলেন, যাওয়ার পরে ওনার রিসার্চটা দেখতে পারেন আপনি। ওনার এখানে পজিশন লেখা আছে, সে অলরেডি মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট হায়ার করতে চায়। ঠিক আছে, এটা আপনার জন্য আরো ভালো যে সে অলরেডি স্টুডেন্ট চাচ্ছে। তখন তার রিসার্চ ফিল্ডটা দেখলেন যে কি নিয়ে কাজ করে, সে ডিএনএ ড্যামেজ নিয়ে কাজ করে সাপোজ। তো তারপরে তার পাবলিকেশন দেখলেন যে এখানে সে নেচার রিভিউ ইমিউনোলজি, মানে নেচারে সে পাবলিকেশন, তার মানে সে টপ লেভেলের সায়েন্টিস্ট, সে নেচারে পাবলিকেশন আছে। তো আপনি মনে করেন ধরেন যে এভাবে করে প্রফেসরকে একটু জাজ করলেন, করার পরে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করবেন, করার পরে তাকে একটা ইমেল করবেন। যেটা আমি আগেও বলছিলাম যে আপনি প্রফেসরকে এভাবে লিখবেন যে I have read your outstanding profile and your valuable thought on the topic. এই যে একটা ওনার রিসার্চের একটা মানে একটা টপিকস আর কি। তারপরে সাপোজ এখানে প্রোটিন ইঞ্জিনিয়ারিং না কথা বলা আছে, তো আমি কিন্তু মানে এরকম লিখেন যে your thought on topics interested me particularly since I'm looking into in this field। এবং সে তখন আপনি আপনার মতো করে, সে তখন দেখবে যে এই ছেলেটা আমার টপিকস এর উপরে সে পড়াশোনা করছে, আমার উপরে হোমওয়ার্ক করে সে আমাকে লিখছে, তখন সে আপনাকে পাত্তা দিবে। ঠিক আছে, তো তারপরে প্রফেসরের সাথে আপনি কন্টিনিউশন করবেন না, মানে প্রফেসরের সাথে মানে কি বলে, তার যে আপনি একটা কথা মানে একটা
ইমেল করলেন, সেটা আপনি রিপ্লাই দিলেন, সে যদি রিপ্লাই যদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এভাবে করে আপনি কমিউনিকেশন কন্টিনিউ করলে দেখবেন যে আপনি অলরেডি পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, প্রফেসরের সাথে মানে পিএইচডির জন্য প্রফেসর আপনাকে বলবে। ঠিক আছে, তো আমার এটা লেকচারটা একটু দীর্ঘায়িত হলো, আশা করি যে আপনাদের এটা উপকার হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমি শেষ করছি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আহ, যেটা সিবি বলছিলেন আপনি, এটা যদি আমি ইউরোপাস সিবি দিই প্রবলেম হবে? হ্যাঁ, বুঝিনি। ইউরোপাস সিবি দিলে ইউ কোনো ইউরো ইউরোপাস আচ্ছা, আমার এই টার্মটা একটু নতুন আমার কাছে মনে হচ্ছে। আমরা সাধারণত এমএস ওয়ার্ডে লিখে দেই অথবা লিঙ্কডইনে। ইউরোপাস সিবি হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে দেওয়ার জন্য একটা ফরম্যাট থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, যদি কোনো পার্টিকুলার ফরম্যাট যদি কোনো পার্টিকুলার ফরম্যাট থাকে কোনো ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গাতে, তাহলে আপনি ওই ফরম্যাট অনুযায়ী দিবেন। কিন্তু আপনার একটা ইউনিভার্সাল সিভি থাকা দরকার, যে সিভিতে আমি বললাম না, একটা এখানে একটা টেমপ্লেট দেখালাম আপনাকে, এই টেমপ্লেট অনুযায়ী আপনি আপনার একটা ইউনিভার্সাল সিভি থাকলো। হ্যাঁ, তখন আপনি কি করবেন, এটা আপনি সব জায়গাতে ইউজ করলেন যখন। কিন্তু একজনের টেমপ্লেটের সিভি অন্যজনকে দেওয়া না দেওয়াই ভালো। এখানে মনে করেন যে আপনার একটা নাম থাকলো, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকলো, এটা ছবি থাকলো, একটা অবজেক্টিভ থাকলো, আপনার পড়াশোনা, এখানে প্রফেশনালিজম, তারপরে এক্সপেরিমেন্টাল যে আপনার যে বা আপনার স্কিল গুলো, নন টেকনিক্যাল, টেকনিক্যাল স্কিল গুলো আপনি এখানে লিখলেন, নন টেকনিক্যাল স্কিল গুলো লিখলেন, পাবলিকেশন লিখলেন, তারপরে আপনার মানে যেগুলো পাবলিশ হয়নি সেটা একটা লিস্ট দিলেন, তারপরে এনে আপনার ওয়ার্কশপ সেমিনার দিলেন, ল্যাঙ্গুয়েজ, তারপরে হবিস, রেফারেন্স, এটা আপনার ইউনিভার্সাল একটা আপনার একটা কমন সিবি আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটাই আমার কাছে মনে হয় যে যেখানে আপনার ফরম্যাট চায় না সেখানে দেওয়াটা বেটার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সরি একটু বেশি সময় নিলাম। আবেদুজ্জামান, আমি এখানে শেষ করছি। Thank you very much, sir. I hope Asif Bhaiya is connected with us. Asif Bhaiya, please continue. সবাইকে ধন্যবাদ। আজকে শুক্রবার, রমজানের শুক্রবার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বায়োমাইক্রোন আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, তো সবাই তো মনির স্যারের কথা শুনলেন। স্যার আমার অনেক দিনের পুরাতন মেন্টর। স্যার জাপানে রমজানের মধ্যে আমরা আছি, আর প্রায় 12টা বেজে গেছে যেহেতু পরিণাম। তো আমি একটু সংক্ষেপ করি। তো তার মোটামুটি ওভারঅল যা বেসিক রিকোয়ারমেন্টস যা জানা দরকার এজ এ ইনিশিয়াল অ্যাপ্লিকেন্ট মোটামুটি সব বলেই দিয়েছেন। তো এখন যেটা হচ্ছে যে মানে আমি একটু শর্ট করি, যেটা সেটা আমি একটু কিউএনএ স্টাইলে যাই, ঠিক আছে? তো এক এক করে আমরা একটু কিউএনএ স্টাইলে আসি। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটা একটা করে আপনারা কোশ্চেন পাবেন, আমি কোশ্চেন অ্যাড্রেস করতে। জি, রাকিবুল হাসান বলেন। স্যার, মনিরুল স্যার যেটা বললেন যে ওক্ষেত্রে আপনার ব্যাচেলরের জন্য ওখানে মেইনলি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়া লাগতে পারে। এখন এক্ষেত্রে মানে ইংলিশ মিডিয়ামে কি কোনো অপরচুনিটি আছে কিনা লাইফ সায়েন্সে পড়ার জন্য, যেমন বায়োটেকনোলজি বা বায়োইনফরমেটিক্স বা ফার্মেসি এই ধরনের সাবজেক্টগুলো? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি বর্তমানে কি করছেন এটা আমাকে একটু বলেন। আমি এসএসসি 24 ব্যাচ ছিলাম, আইএস দিয়েছি, বর্তমানে কোথাও ভর্তি নাই, জাস্ট ব্যাচেলরের জন্য বাইরের জন্য ট্রাই করছি। আচ্ছা, আপনাকে যেটা বলতে পারি, যেমন আমি এখানে একটা ইউনিভার্সিটিতে আছি, তো এখানে আমাদের এখানে যেটা হয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক এন্ড টু বি প্রিসাইজ, এটা হচ্ছে বায়োটেক বা এরকম লাইফ সায়েন্স স্টেম ট্র্যাকের ইউনিভার্সিটি বা মেজর গুলোকে আপনি যদি পড়তে চান, মোস্টলি এগুলা হচ্ছে ইয়েই হবে, মোস্টলি এগুলা কোরিয়ান ট্র্যাকেই হয়, এবং এটা মানে পড়াটা একটু ডিফিকাল্ট। আসলে এই ক্ষেত্রে যেটা হয়, আপনি আন্ডার গ্রেডের জন্য জিকেএস, যেটা গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ, এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি জিকেএস যদি আপনার মানে এখানে যেটা হয় এটাকে বলে এমবেসি ট্র্যাক আর হচ্ছে যে মিনিস্ট্রি ট্র্যাক এরকম থেকে থাকে। এমবেসি ট্র্যাকে যদি আপনি অ্যাপ্লাই করেন জিকেএস পাবেন। জিকেএস স্কলারশিপে যদি আপনি অ্যাভেল করতে পারেন, সেক্ষেত্রে যেটা হবে, জিকেএস এর প্রথম রিকোয়ারমেন্ট থাকে আপনি 1 বছর ওরা ভাষা শিখাবে ওদের গভর্নমেন্টের এক্সপেন্সে। তো থাকা খাওয়া সব গভর্নমেন্ট এক্সপেন্সে কভার করবে। আপনি হচ্ছে এবং তারা ভাষাও শিখাবে। এটা খুবই বেনিফিশিয়াল এবং রেস্ট অফ ইউর জার্নি উইল বি স্মুথ এনাফ।
তো যেটা হচ্ছে যে এটাতে যদি করেন সেই ক্ষেত্রে একটু কষ্ট হবে, বাট আপনি সামহাও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন আই বিলিভ। তো আর যেটা হচ্ছে যে অন্যান্য অনেক স্টুডেন্টরা যেটা করে, অনেকে দেখা গেছে আন্ডারগ্রেড কমপ্লিট করার পরে আবার আন্ডারগ্রেড করতে আসে। সেই ক্ষেত্রে কিছু সাবজেক্ট আছে, যেমন ধরেন ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল সায়েন্স, অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। এটা হচ্ছে নন সায়েন্স। আর হচ্ছে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং মানে এটা একটা জেনারেল সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সব একটু করে পড়ায়। এটা নিয়ে পরে আপনি স্পেশালাইজ আলাদা থেকে যেতে পারবেন। এই ধরনের কিছু সাবজেক্ট আছে, ওইগুলো ইংলিশ ডট প্রোগ্রাম। এইটার ক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি চান অ্যাডমিশনে আমিও সাপোর্ট করতে পারি, আমি আপনাকে হেল্প করতে পারি। সেই ক্ষেত্রে যেটা হবে যে মানে এখানে স্টুডেন্টদের করে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসে, তারা এখানে এসে পার্ট টাইম করে তারা হচ্ছে টিউশন ফিস সাপোর্ট করে, নিজের সেলফ এক্সপেন্সটা মেনটেন করে, প্লাস হচ্ছে পড়াশোনা করে। এবং লাস্ট ইয়ারের দিকে গিয়ে দেখা যায় তারা একটা স্পেসিফিক মেজর চুজ করে নেন, চুজ করে নিয়ে ট্র্যাকটা দেখা যায় যে সেভাবে আহ, যেটা পছন্দ, কারো ইঞ্জিনিয়ারিং এ পছন্দ হলে ইঞ্জিনিয়ারিং, বায়োলজি, সায়েন্স বা ইনফরমেটিক্স এগুলোতে পছন্দ হলে, কেমিস্ট্রিতে পছন্দ হলে সেদিকে এভাবে মাস্টার্সে তারা মেজর স্পেসিফিক করে নিয়ে এভাবে তখন মুভ করে ফেলে। ঠিক আছে, তো এইভাবে পসিবল প্র্যাকটিক্যাল ওয়ে। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, এটা জানা ছিল। আচ্ছা, মানে ঠিক আছে। ব্যাচেলারের জন্য আমরা চাচ্ছিলাম যে স্পেসিফিক মেজরে পড়াশোনা করবো, তাহলে তো আচ্ছা, আচ্ছা, স্কোপ কমে গেল আর কি কোরিয়াতে আমার আচ্ছা, ব্যাচেলারের জন্য। আচ্ছা, এই আর কি, এই আর কি। না ঠিক আছে, আপনি জিপিএস তো দেখতে পারেন, এটা যদি হয় আর কি, বাট মোস্টলি এক্সক্লুসিভ সাবজেক্টস গুলো আসলে কোরিয়ানটা। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আর কেউ যদি কিছু জানতে চায়? হ্যালো ভাই, হ্যাঁ, আসসালামু হ্যাঁ, আলাইকুম। বলেন জি। ভাই আমার কিছু কোশ্চেন ছিল। আমি কোশ্চেন আমাদের তিনটা ছিল আর কি। আমি কি হুম, করব? বলেন বলেন। আচ্ছা আচ্ছা। ভাই, প্রথম কোশ্চেন ছিল যে ওদের যে আমি ওদের ওয়েবসাইট গুলো আমি রিসার্চ করছি। তো দেখলাম যে ওদের হচ্ছে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে যে আপনি যে একটু আগে বললেন ইন্টারন্যাশনাল ট্রেড, গ্লোবাল এমবিএ। তো এগুলা আমি দেখছি যে ওরা আর কি ইংলিশ ট্র্যাকে আর কি করে। আবার কিছু কোর্স দেখলাম যে ওরা মানে কোরিয়ান আর ইংলিশ মুডে রাখছে। তো আমার কথা হচ্ছে যে যদি আমি এটাতে যাই, এটাতে আসলে কি বেনিফিট হব কিনা, মানে ইংলিশ কোরিয়ান মুডে দেখলাম ওদের কিছু কোর্স আছে। সো এটা একটা বিষয় আছে, কারণ ওখানে দেখলাম যে ওখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ চাচ্ছে না, কিন্তু শুধু হচ্ছে যে আইএলটিএস রিকোয়ারমেন্ট চাচ্ছে। হুম। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ওদের যে এমবিএ প্রোগ্রাম গুলো আছে, গ্লোবাল এমবিএ, ওটা কি আসলে জেনারেল এমবিএ নাকি মানে এই ওভারঅল, মানে জেনারেল এমবিএ বলতে কি যে কোনো স্পেসিফিক কোনো স্পেশালাইজেশনের উপরে কোনো কোর্স করায় কিনা? কারণ ম্যাক্সিমাম আমি একটু কনফিউজ থাকি যে ওদের আসলে ওটা মানে এই অ্যাকাউন্টিং, ফিনান্স এগুলো আর কি মিক্স থাকে আর কি, ওটা কি করা যাবে কিনা আর কি। যে ইন জেনারেল এগুলো হচ্ছে যে মিক্স প্রোগ্রাম থাকে এবং এগুলো করা যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে ওই যে যেহেতু ইংলিশ বলছে, সেগুলো মানে ওরা ইংলিশে অফার করে প্রোগ্রাম গুলো, এই আর কি। তারপর আর কিছু? আরেকটা ছিল ভাইয়া, যে বিষয়টা যে আপনাদের হচ্ছে যে এই যে জার্নাল ক্লাবটার বিষয়টা, এটা আর কি যদি সম্পর্কে একটু বলতেন ভাই। আচ্ছা, জার্নাল ক্লাবটা নিয়ে হচ্ছে যে আই থিঙ্ক আমাদের যে হোস্ট আজকের মানে ইয়েতে আদনান বলতে পারবে, তাই না? আচ্ছা, জার্নাল ক্লাবটা আমি একটু বলি। জার্নাল ক্লাবটা হলো যে এটা আমাদের উদ্দেশ্যটা হলো যে আমাদের সায়েন্টিফিক কালচারটাকে নার্চার করা এবং মানে আপনার যে রিসার্চ নলেজটাকে এনহ্যান্স করা। এটার পদ্ধতিটা হলো এটা সারা পৃথিবীতে আপনার একদম নোবেল লরেট সায়েন্টিস্ট থেকে শুরু করে সায়েন্টিফিক সোসাইটিতে এরকম একটা সিস্টেমটা এরকম যে আপনি একটা যে কোনো একজন, মনে করেন একটা টিম আছে, 20 জন 30 জনের টিম আছে, এই টিমের ভিতরে যে কোনো একজন একটা রিসার্চ পেপার পড়বে। ঠিক আছে, খুব ভালোভাবে পড়বে, পড়ার পরে ঠিক আছে ওইটাকে সে সামারি করে ওই টিমে প্রতি সপ্তাহে একদিন করে সে প্রেজেন্ট করবে। ঠিক আছে, তাতে কি হলো, প্রেজেন্ট করলে কি হলো, তার প্রেজেন্টেশন স্কিল বাড়লো, প্লাস বাকিরা ওই রিসার্চের যে থিমটা সে জানলো। যদি এতে আপনার কি হলো, মানে হলো যে এটা বাই রোটেশনে হয়। লাইক হলো যে ওই টিমের ভিতরে প্রতি সপ্তাহে একজন একজন করে বাই রোটেশন করতে করতে এভাবে এই সার্কেলটা চলতেই থাকে আর কি। ঠিক আছে, এটাকে বলে জার্নাল ক্লাব। ঠিক আছে, তো
তো সে রিসার্চ পেপারটা হতে পারে, আপনার পেপার হতে পারে, অন্যজনের পেপার হতে পারে। আপনার পেপার মানে সাধারণত নিজের পেপার প্রেজেন্ট করতে মানে নিরুৎসাহিত করা, এটা অন্যর পেপার পড়তে, মানে অন্যজনের পেপার যেটা আপনার পছন্দ মতো যে কোনো একটা পেপার চুজ করতে পারেন, গবেষণা পেপার, সাধারণত অরিজিনাল রিসার্চ পেপার, নট রিভিউ, ঠিক আছে? তখন আপনি একদম ইন ডিপতে পড়বেন, মেথোডোলজি, তাদের যে ইন্টারপ্রিটেশন, ডিসকাশন। তো এটা 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 হলো যে জার্নাল ক্লাব। আপনি কি বুঝতে পেরেছেন? জি জি, এইটা আর কি বুঝতে পেরেছি। আমি তো হচ্ছে বিবিএ আমার কমপ্লিট হয়েছে, আমি তাহলে আমার এরিয়াতে আমি আর কি করতে পারবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু মেইনলি লাইফ সায়েন্স আমরা বেশি পড়াশোনা, বা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যারা আছি, আপনি আপনার এরিয়াতে আপনি এটা করতে পারেন আর কি, করবেন আর কি। ঠিক আছে, জি ঠিক আছে। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আসি, হ্যাঁ আসি। বড় আপু ছিল, উনি আপনার এবার ব্যাচেলারে 4th ইয়ার আর কি, ইকোনমিক্সে পড়াশোনা করেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ওনার স্কোপটা কেমন হতে পারে মাস্টার্সে ইন কোরিয়া? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে উনি হচ্ছে যে কি সাবজেক্টে মাস্টার্স করতে চান, উনি কি মাস্টার্স করতে চান, মানে উনি আন্ডারগ্রেড কমপ্লিট করে মাস্টার্সে আসতে চান, তাই তো? হ্যাঁ, মাস্টার্সে যেতে যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে যে মানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনেকেই আসেন মাস্টার্সে। উনি কি বিষয়ে মাস্টার্স করতেন? ইকোনমিক্সে? উনি ব্যাচেলার যেহেতু ইকোনমিক্সে করেছেন, মাস্টার্সে ধরেন ইকোনমিক্স রিলেটেড সাবজেক্ট বা ইকোনমিক্সে করতে পারে, ইচ্ছা আছে। জি, এটা করতে পারেন। উনি হচ্ছে যে ইকোনমিক্সে আসলে এই সাবজেক্ট গুলোতে ফান্ডিং একটু মুশকিল, এটা ওনার হচ্ছে যে একটু খুঁজে দেখতে হবে। বাট আপনি যদি সেলফ ফান্ড বলেন, সেই রকম সাবজেক্ট দেখে আসতে পারেন। বাট বা এমবিএ প্রোগ্রাম যেগুলো আছে এগুলোতেও আসতে পারেন। ফর এক্সাম্পল কিছু কিছু ইউনিভার্সিটি আছে, তারা হচ্ছে যে ম্যানেজমেন্টের উপরেও কোর্স অফার করে, তো সেগুলো দেখে সেগুলোও নিতে পারে, এটাও পসিবল। ঠিক আছে। তো পার্ট টাইম কাজ করে পসিবল কিনা উনার, হ্যাঁ, যেহেতু পার্ট টাইম কাজ করে পসিবল, এটা যদি বলেন তাহলে আমি বলবো দেখেন, এখন আপনারা এটা গুগল করে দেখতে পাবেন, কোরিয়া কারেন্টলি আপনি যদি ওয়ার্ল্ড ইকোনমিক ইন্ডেক্স গুলো দেখেন, টপ 15 রিচেস্ট ইকোনমিক কান্ট্রিজ এর মধ্যে আসে, ঠিক আছে, জি কোরিয়া। ঠিক আছে, তো সেই হিসাবে আপনি ইউরোপিয়ান অনেক কান্ট্রিকে কিন্তু এরা পিছিয়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে। আর আপনি ওই যে হাঙ্গেরি বলেন বা ডেনমার্ক বলেন, আপনারা যারা এখন এদিকে আসেন, দেখতেছেন বা দেখবেন, তারা খুঁজে ভালো করে একটু চেক করে দেখবেন ওই সমস্ত দেশে, বা ফিনল্যান্ড, এই সমস্ত কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান রিজিয়ন গুলা বলেন, কাজ করে কাজ পেয়ে সার্ভাইভ করা, ওইটা ওই সমস্ত অঞ্চলের চেয়ে এখনো এই অঞ্চলে কম্পারেটিভলি পসিবল। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আর কিছু? জি স্যার, আমি নিজে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করছিলাম স্কলারশিপের জন্য, হয় নাই। বাট আমি এখন খুবই টেনসড যে আমি কি করবো, এই জন্য সাউথ কোরিয়ার দিকে মুভ করতে যাচ্ছিলাম। বাট ব্যাচেলারের জন্য আমার স্কোপ তো ওখানে কম, এজন্য আর কি। আর যেহেতু খুব কম বলতে যদি সার্ভাইভের কথা চিন্তা করেন সেক্ষেত্রে পসিবল আর মানে স্ট্রাগল বলে কথা, এই আর কি। বাট যেহেতু আমার মেজর মানে আমি ফুললি ইংলিশে পাচ্ছি না, এই জন্য আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। তবে মানে এরকম বিষয় না, আন্ডারগ্রেডে আপনি করে ভালো করতে পারবেন, কারণ কি এখানে মানে আমি অনেক অপশন দেখেছি। ফর এক্সাম্পল আপনি যেটা বলতেছেন, আমরা যেটা করছি, আমার এখানে যেমন আছে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং, এটাকে ওই যে 4 বছর ওরা জি, জি। এরকম স্ট্রাগল করে পড়ে জেনারেল সায়েন্সে, ঠিক আছে। জেনারেল সায়েন্সে পড়ে আমি এমন এমন জায়গায় যেতে দেখছি, সিওল কিস্ট, ঠিক আছে, সিওল কিস্ট ওয়ার্ল্ডের টপ 50 মধ্যে একটা, ঠিক আছে, টপ 100 ইনস্টিটিউটের মধ্যে একটা। এখন আমার এখান থেকে অনেক ছেলে পেলে আছে, তারা ওই সিওল কিস্টে চলে গেছে, ডিজম কিস্টে চলে গেছে, ঠিক আছে, কোরিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। ওই একটা ইনস্টিটিউটে যেতে পারা মানে মনে করেন আপনি ইউরোপে যান, যেখানেই যান, মানে আপনার জীবনে আর সেকেন্ড টাইম লেফট টার্ন করা লাগবে না, মানে ঘাড় মানে পিছনে ফিরে তাকাইতে হবে না। কথা হচ্ছে দিজ আর ওয়ার্ক, মানে ওই ইতালির মতো জায়গায় গিয়ে মানে রেস্টুরেন্টে মানে স্ট্রাগল করে ইয়ে করার চেয়ে, মানে ওই ডিগ্রি নিয়ে মানে ওই রকম ইয়ে করার চেয়ে, মানে ইউরোপিয়ান এডুকেশন আই অ্যাডমায়ার, মানে ওদের একাডেমিক্সটা খুব টাফ, মানে এখানে রিসার্চ ফোকাস, ঠিক আছে। মানে কোরিয়াতে, জাপান কোরিয়া, চায়না, এখানে এরা রিসার্চটাকে ফোকাস বেশি। আর ইতালি বা ইউরোপিয়ান এডুকেশন যেটা বলেন, ওটা হচ্ছে একাডেমিক্স এ ফোকাস বেশি। আর তবে কথা হচ্ছে যে আপনি যদি রিসার্চটাকে ফার্দার থেকে ডেভেলপ করতে চান, কোরিয়া ইজ বেটার। ফর এক্সাম্পল ইস্টের মতো জায়গায় একটা কাজ করলে, ফর এক্সাম্পল এরপরে আপনি ইউরোপিয়ান কান্ট্রি গুলাই বলেন বা যে কোনো জায়গায় বলেন, ওই আপনার ক্যারিয়ার অপরচুনিটি ওয়াইড অ্যান্ড ওপেন, এবং লাইফ কম্পারেটিভলি ইজি, এই আর কি। আমার রিসার্চের দিকে যাওয়ার ইচ্ছা আছে স্যার, এই জন্য আর কি আমি লাইফ সায়েন্সে পড়ার ইচ্ছা ইন ফিউচার।
এনিওয়েজ এই আর কি। না, আমি নিজেও এগুলো ট্রাই করছি আর কি, হাঙ্গেরি বা ডেনমার্ক যেগুলো করেন আমি নিজে যখন অ্যাপ্লাই করেছি আমি নিজেও এগুলো দেখে নিয়েছি একটু। তো ফর এক্সাম্পল ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে আর কি জাস্ট ইন কেস যদি আমার ফিনান্সিয়াল কোনো ইস্যু আসে, আমি কোরিয়ান ওনের সাথে যদি বাংলাদেশি টাকা কনভার্ট করি, আমার যদি ফ্যামিলি সাপোর্ট নেওয়াও লাগে, সেটা ফ্যামিলির উপরে খুব বেশি বার্ডেন পড়বে না। তো এই অনেক কিছু ক্যালকুলেশন করে আমি ফাইনাল ডিসিশন নিই। আলটিমেটলি আমার ইউরোপেও ছিল, আমার এস্তোনিয়াতে চান্স ছিল, তারপরে অস্ট্রেলিয়াতে ছিল, জার্মানিতেও ছিল 50% ফান্ড বা সবকিছু মিলায়। তো সবকিছু মিলায় ওভারঅল ফাইনাল আমি কোরিয়া সিলেক্ট করি এই কারণে যে টপ অফ দা টিপ, যদি এমন কিছু হয় যে মানে ফাইনালি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট নেওয়া লাগে, সেই ক্ষেত্রেও যেন ফ্যামিলির উপরে খুব বেশি বার্ডেন না পড়ে। অনেক কিছু ক্যালকুলেশন আমার করা ছিল। এনিওয়েজ, তো আর কিছু কেউ জানতে চান? জি স্যার, আর আপনি যেটা বললেন যে ব্যাচেলরের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বায়োলজি আর কি আই Yes. জি, আপনি যেটা বলছিলাম যে আমি তো টেকনোলজি দিকে যেতে চাচ্ছি না, আপনি আরেকটা বললেন না বায়োলজি রিলেটেড সাবজেক্টে ইন্টারন্যাশনাল কি জন্য খেয়াল ওই নাই। তো মানে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে গিয়ে সাবজেক্টের নেম, মেজরের নেম। এটার মধ্যে Okay. অনেকগুলো সাবজেক্ট আছে, আপনি বায়োলজি নিয়ে পড়তে পারবেন, ম্যাথ নিয়ে পড়তে পারবেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি যদি ফার্মেসি নিয়ে পড়েন, খালি ফার্মেসি পড়বেন না, ফার্মেসির মধ্যে অ্যাকাউন্টিং পড়বেন, ম্যানেজমেন্ট পড়বেন, অ্যানথ্রোপোলজি পড়বেন, ইংলিশ পড়বেন, সবই পড়বেন। তো ওই রকম আর কি। এটা হচ্ছে গিয়ে মেজর, হচ্ছে মেজরেরটার নাম হচ্ছে মানে আপনি যে সাবজেক্টে পড়েন, একটা সাবজেক্টে তো সব পড়বেন না। কেমিস্ট্রি পড়লে তো খালি কেমিস্ট্রি পড়বেন না, ফিজিক্যাল কেমিস্ট্রি পড়বেন, বায়ো কেমিস্ট্রি পড়বেন, তারপরে ওইদিকে আবার মানে মেডিসিনাল কেমিস্ট্রি পড়বেন, অনেক কিছু পড়বেন। তো ইঞ্জিনিয়ারিং ও পড়বেন। ঠিক আছে, তো জি স্যার। এরকম মানে সাবজেক্টের নাম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু এর মধ্যে মেজর মানে মেজরের নাম ইঞ্জিনিয়ারিং, বাট কথা হচ্ছে আপনার এর মধ্যে বায়োলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, মানে একটা দুইটা সাবজেক্ট করে নিয়ে এইভাবে আর কি, ছোট 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 করে অনেক কিছু, বুঝছেন, এইভাবে আর কি। জি স্যার, দেন মাস্টার্সে গিয়ে আমি স্পেসিফিক একটা হ্যাঁ, মাস্টার্সে গিয়ে এরপরে আপনি স্পেসিফিক একটা মেজর নিতে পারবেন, সেটা আইদার ইঞ্জিনিয়ারিং মেজর অর বায়োলজি মেজর অর লাইফ সায়েন্স মেজর। ওকে। জি এরপর আর কিছু কেউ বলতে চান? হ্যাঁ, আনিসুর রহমান বলেন। স্যার, ওভারঅল আপনার টিউশন ফি কেমন হয়ে থাকে? আচ্ছা, ওভারঅল কোরিয়াতে এখানে যেটা টিউশন ফিস যেরকম হয় সেটা হচ্ছে যে বাংলাদেশি টাকায় 3.5 লাখ 4 লাখ টাকা 6 মাস। ওকে। ঠিক আছে, আর এটা যদি আপনি সেলফ ফান্ডে আসেন সেই ক্ষেত্রে এরকমই হয়। আর এই ক্ষেত্রে যেটা হয়, আমি যেখানে আছি এটা কোরিয়ার একটা ন্যাশনাল ইউনিভার্সিটি, তো ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা হয় ইন জেনারেল আপনার যদি জিপিএটা ভালো থাকে, একটু ভালো জিপিএ রাখতে পারলে 50 to 60% রিফান্ড পাবেন। ঠিক আছে, ওকে। 50 to 60% রিফান্ড দেয়, ইউনিভার্সিটি থেকে রিফান্ড করে দিবে। তো এটা বার্ডেন অনেক কমে। আর জিপিএ যদি ভালো হয় সেক্ষেত্রে 80 to 90% রিফান্ড পাবেন আপনি। ঠিক আছে, আমাদের মানে সেটা। আর আর ইন জেনারেল যেটা হয়, আন্ডার গ্রেডে যারা পড়তে আসে মোস্টলি তারা এখানে পার্ট টাইম করেই টিউশন ফিসটা কভার করার চেষ্টা করে, টিউশন ফি লিভিং এক্সপেন্স এখানে পার্ট টাইম করে ম্যানেজ হয়। আর যারা প্রফেশনাল ফান্ডে আসে তারা ল্যাবের যে স্যালারিটা পায় সেটা দিয়ে টিউশন ফিসটা কভার করে। কিছু কিছু প্রফেসর আছেন তারা হচ্ছে যে মানে টিউশন ফিসটাও তারা নিজেরা স্পন্সর করে না, এইভাবে মিলে ঝিলে চলে যায়। এই আর কি। প্রফেসর যদি টিউশন ফিস নাও দেয়, আপনি যদি মাস্টারে আসেন প্রফেসর ফান্ডে, যদি প্রফেসর টিউশন ফিস নাও দেয়, আপনি নিজেও যদি টিউশন ফি পে করেন, তাহলে যেটা হবে যে রেজাল্টের বেসিসে টিউশন ফিস রিটার্ন, ওইটা তখন আবার আপনি নিজেই পাবেন। এই আর কি। জি স্যার, আমি তো যাবো ব্যাচেলারে এখন, এই ক্ষেত্রে আচ্ছা, আমার কেস ব্যাচেলার ক্ষেত্রে ওই রকমই আর কি, মানে ইন জেনারেল সবাই টিউশন ফিস পড়ে ফুল টিউশন ফি পে করে, বাট বেসড অন রেজাল্ট মানে ইন জেনারেল স্টুডেন্টসরা মানে 20 to 60-70% রিটার্ন পায়। 20 to 60 অন এন এভারেজ ছেলেবেলেরা রিটার্ন পায়। এটা কি স্যার মানে ওখানে ব্যাচেলার করার টাইমে পাবো তাই তো? ব্যাচেলার করার টাইমে, বাট যেটা হচ্ছে, হ্যাঁ ব্যাচেলার করার টাইমে, বাট যেটা হচ্ছে যে আমি যেহেতু একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি, এটা হচ্ছে গভর্নমেন্ট ফান্ডে, এই জন্য। আবার এটা না হলে এখানে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ওদের ওখানে হয়তো বা এই ফ্যাসিলিটিটা নেই, বাট এই আর কি, এইভাবে। বাট স্টিল ওই আর কি। এই জন্য স্যার আমি একটু টেন্সড এই বিষয়ে, যে আমি কান্ট্রি সিলেকশনে মানে অনেক বেশি প্যারা খাচ্ছি ব্যাচেলারে আর যেহেতু। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এগিয়ে যেতে চান ফার্দার আমাকে আরো টেক্সট করতে পারেন বা স্যার সাথে কথা বলতে পারেন, নো প্রবলেম, আমি এখানে নো প্রবলেম। আচ্ছা, আনিসুর রহমান হাত তুলে আছেন, কি করতে চান? ভাইয়া আমি ব্যাচেলর কমপ্লিট করেছি 2017-র দিকে। জি তো এরপর একটা রিসার্চ পেপার আছে, আর আপনার আইএলটিএস এ ব্যান্ড 7। জি এখন ইদানিং কয়েকদিনের মধ্যে আমি 20 জন প্রফেসরকে মেল করছি সাউথ কোরিয়াতে, জি বাট তেমন কোনো রিপ্লাই পাচ্ছি না। জি। তো এখন আপনি ওইখানে আছেন বলছেন, আপনারা কি এইরকম কোনো হেল্প করতে পারেন কিনা প্রফেসর ম্যানেজের ব্যাপারে? আচ্ছা, আপনার মেজর কি?
হ্যাঁ, মেজর ফার্মাসি। কোন ইউনিভার্সিটি? হ্যাঁ, কোন ইউনিভার্সিটি? বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 বছর আপনি এর মধ্যে 10 বছরে কি করেছেন বা এক্সপিরিয়েন্স? হ্যাঁ, জব এক্সপিরিয়েন্স আছে, হাই স্কুল টিচার হিসেবে আছি আপনার 5 ইয়ার্স। আচ্ছা, আপনি ফার্মাসিউটিক্যাল ট্র্যাকে আর নাই তাহলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আহ, তারপর আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি পিসিআরসি তে, এই 1 বছর ধরে আর কি ওনাকে ওইখানে কিছু কাজ কারবার করি গবেষণা রিলেটেড। কি কাজ করেন গবেষণা রিলেটেড, একটু আইডিয়া দেন আমাকে। আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট দেওয়া হয়, সো ওইখানে যেমন? যে কাজটা দেয় ওই লিটারেচার রিভিউ, তারপর আপনার বায়ো ইনফরমেটিক্সে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে আপনার। আচ্ছা, একটু ডিটেল বলেন, একটু ডিটেল বলেন। যেমন হচ্ছে লিটারেচার রিভিউ বলতে কি লিটারেচার রিভিউ, আর হচ্ছে যে বায়োইনফরমেটিক্স এর কি কি ওয়েবসাইট ঘাটেন, কি কি টুল নিয়ে কাজ করেন বলেন। আহ, এখানে আপনার ক্যাডের বিভিন্ন রকম টুলস ইউজ করতে হয় আর কি। যেমন 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 আপনার খাইমেরা, তারপর আহ, আমি খাইমেরা দিয়ে করছিলাম, তারপর অটোডক বিনা। আচ্ছা, ওটা ওখানে ডকিং করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডকিং করেছিলাম। আচ্ছা, ডকিং এমডি সিমুলেশন করতে পারেন? হ্যাঁ, এমডি সিমুলেশন করতে পারেন? না এটা এটা ইউজ করি নাই, আমি জাস্ট একটা পেপার করছিলাম, এটা আপনার খাইমেরা দিয়ে করছিলাম। আর ডকিং এমনি সিমুলেশন করতে পারেন? হ্যাঁ, সিমুলেশন করতে পারে। কি দিয়ে করেন? কি দিয়ে করতে পারেন? ডকিং সিমুলেশন এটা আপনার আসলে ভাই প্রসেসটা একটু আমার দেখতে হবে। আমি যা করছি একটা টার্গেট নিই, তারপর আরেক। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি আপনার অবস্থান বুঝতে পারছি, এই জন্যই বোধ হয়। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনি একটু এখানে মেসেজ বক্সটা চেক করেন, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমার, ঠিক আছে? আমরা হয়তো দেখতে পারি, চেষ্টা করে দেখতে পারি, আমাকে আর লাগলে ইমেল করতে পারেন, আমরা কথা বলে দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনার ইমেইল আছে এখানে? জি, আমি এই যে মেসেজটা দেখেন, মেসেজ বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আপনাদের ফার্দার করে কোনো কোয়ারি থাকলে আমাকে ইমেল অ্যাড্রেসে জানাতে পারেন, আমি ইয়ে করবো, ঠিক আছে? আমি আচ্ছা চেষ্টা করবো রিপ্লাই করার, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসসালামু এরপরে আর কেউ কিছু জিজ্ঞাসা করতেছেন? ভাইয়া আমি একটু জিজ্ঞাসা করতাম। জি, আমিও বলেন। হচ্ছে ফার্মাসি ব্যাকগ্রাউন্ডেরই। তো আমি ব্যাচেলর কমপ্লিট করছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। তো মেইনলি ভাই আমার আর কি দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে যে মাস্টার্স এর জন্য আমি মানে যদি অ্যাপ্লাই করি, আমার হচ্ছে কোনো রিসার্চ পেপার পাবলিকেশন হয়েছে এরকম না, কিন্তু আমি কয়েকটা প্রজেক্টে নেটওয়ার্ক ফার্মাকোলজি রিলেটেড টপিকে হচ্ছে আমি আর কি কাজ করছি। এই আপনার ফার্মাকোলজি নেটওয়ার্ক সাইটটা আর কি, বিভিন্ন ধরনের জিনস, প্রোটিন। ফার্মাকোলজি নিয়ে কি কি করছেন বলেন। আমি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস আর আলজাইমার ডিজিজের একটা রিলেশন। টাইপ আপনার 2 ফাইন্ডিং ডায়াবেটিস কি? ওইটার মধ্যে হচ্ছে ড্রাগ রিপারপাজিং, মানে যেসব আপনার জিন ফাইন্ডিং গুলা। কি? হ্যাঁ বলেন, মানে কোন কোন জিনের ফাইন্ডিং আছে, আমাকে টপ 5টা জিনের নাম বলেন, যে আপনি নেটওয়ার্ক ফার্মাকোলজি দিয়ে এই 5টা জিন কোরিলেশন করে দেখাইছেন, টপ 5, যেটার সাথে এই আপনার টাইপ 2 ডায়াবেটিসের সাথে আলজাইমারের রিলেশন আছে, বলেন। ভাইয়া মেইনলি এখন তো মানে এক্সাক্ট খেয়াল নাই, কারণ অনেকগুলা প্রজেক্ট করছিলাম, তো তো সবগুলো জিনের নাম মনে নাই। কিন্তু হচ্ছে আমি আপনাকে আমার পেপার গুলো যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সাবমিট করার ট্রাই করতেছি, ওগুলো আপনাকে দেখাইতে পারবো আর কি আপনার আচ্ছা, মেইলে। আমার ইমেল অ্যাড্রেসটা লিখে হ্যাঁ নোট করেন, আপনি আমাকে ইমেল করবেন, হ্যাঁ, তো তাহলে ভাইয়া আমি সেক্ষেত্রে মেইনলি পরে হচ্ছে কথা বলতে আমি পারবো। যদি এখন মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করি, তাহলে কি মানে ওইখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা টিচার অ্যাসিস্ট্যান্ট এরকম কোনো ফ্যাসিলিটিস মানে গেইন করতে পারবো কিনা এরকম এখানে এক্সপিরিয়েন্স দিয়ে? ওইভাবে না নিলে, প্রফেসর আপনাকে ওইভাবেই নিবে আর কি, এজ এ আপনার ডিগ্রি স্টুডেন্ট হিসাবে নিবেন, নিয়ে এইগুলা কাজই আপনাকে করাবেন, এভাবেই হবে, হইলে ওইভাবেই হবে, এই আর কি। বুঝতে পারছি। বাট আর কথা ভাইয়া হলো, তবে কথা হলো, প্রথম প্রশ্নের নামে আপনাকে যেটা করছিলাম, আপনি যদি নিজে কাজটা করে থাকতেন, আমাকে অ্যাটলিস্ট নামগুলো বলতে পারা উচিত ছিল, তাহলে আমি বুঝতাম কাজটা আপনি করছেন। ভাইয়া এই আর কি। মেইনলি হচ্ছে আমি এইটা তো হচ্ছে ওই আন্ডারগ্রেড লেভেলে মানে কত 6-7 মাস হয়ে যাবে, এই কারণে মনে নাই। কিন্তু আমি রিসেন্টলি হচ্ছে আপনার এই ইয়ে নিয়েও কাজ করছিলাম, এই আপনার ব্রেস্ট ক্যান্সার টিজিএফ বিটা 1 আর টিজিএফ বিটা, এই দুইটা জিন নিয়ে হচ্ছে কাজ করছিলাম। তো কি কাজ এইটার করছেন সম্পর্কে আর বলেন, কি, আর কি ধারণা কি আছে কাজ যে করছেন বলেন, আইডিয়া দেন। ওইটা হচ্ছে টিজিএফ বিটা, এই জিনগুলা হচ্ছে পি ভ্যালু, তারপরে হচ্ছে আপনার এই লক ফোল্ড চেঞ্জ, এগুলার ভ্যালু গুলা কিরকম আছে এই ব্রেস্ট ক্যান্সারের জন্য, আর এগুলা কি আদৌ হচ্ছে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড অ্যানালাইসিসটা কিরকম হয়,
অ্যান্ড নেটওয়ার্ক বিল্ড আপের মধ্যে যে ক্লাস্টার জিনগুলো আছে ওই জিনগুলো কোথায় কোথায় রিপ্রেজেন্ট হয়, তো এরকম জিনিস। আর এনরিচমেন্ট অ্যানালাইসিসটা, তো এসব জিনিস হচ্ছে আর কি আমি অ্যানালাইসিস এটা আপনি করেছি। সব ইনসিলিকো করছেন তাই তো, নাকি ইন জি জি ভিট্রো? জি জি, সব সব ইনসিলিকো। ইনসিলিকো করছেন, ওকে। জি আচ্ছা ঠিক আছে, ফাইন। আপনি আমাকে হচ্ছে ইমেল করেন তাহলে, আর ফার্দার জানতে চান বা এই কি করছেন এটা আমাকে ডিটেল আমাকে একটু জানান, তাহলে সেটা বুঝে আমি বলতে পারবো এইখানে যদি কেউ থাকে সেরকম কানেক্ট করে দেওয়া যায়। জি ওকে। ভাইয়া। আর ভাইয়া মানে নেক্সট কোশ্চেনটা ছিল যে যদি সাউথ কোরিয়াতে আমরা মুভ করতে পারিও, তো আমি তো রিলিজিয়াসলি তো মানে প্র্যাকটিস করি, তো মানে বাংলাদেশের যেমন মানে আমাদের মুসলিমদের জন্য আর কি ওইখানে কি কোনো বাধা বিপত্তি আছে কিনা, লাইক আমরা কি ঠিকঠাক মতো নামাজ টামাজ আদায় করতে পারবো কিনা, হালাল এইটা হারাম এসব জিনিস আর কি। আচ্ছা, হালাল হারাম যেটা নিজে চাইলে মেনটেন করতেই পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে যে বিষয়টা মোস্টলি ইন্ডিভিজুয়াল আর কি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রফেসর মানে এটা আমি পয়েন্ট দেখা যায় less than 5% পিপল আসলে এরকম আছে, তারা একটু বেশি পার্সোনাল লেভেলে ইন্টারফেয়ার করে এই আর কি। বাট এটার সংখ্যা খুবই কম। মোস্টলি আপনি হালাল খাবেন না, সরি আপনি হারাম খাবেন না, ব্যাস, কেউ না করার কিছু নেই, ঠিক আছে? কেউ এটাতে ইন্টারফেয়ার করার কিছু নেই। যেমন ফর এক্সাম্পল এখানে মানে সবকিছুর মধ্যে মোস্টলি ওরা পোর্ক ইউজ করে, ঠিক আছে? আমি খাবো না, ব্যাস, কেউ না বলার কিছু নেই। আবার এখানে অনেকেই আছে কোরিয়ান, তারা হচ্ছে যে মিট খায় না, তারা অনেক ভেজিটেরিয়ান। তো নো প্রবলেম, এটা আসলে মেজর কোনো ফ্যাক্টর না। ওকে। কিছু কেউ আছে একটু বেশি সেন্সিটিভ, বাট এটার সংখ্যা মানে কম্পারেটিভলি অনেক কম, নেগলিজেবল, ঠিক আছে? এত ইন্টারফেয়ার করার কিছু নয়। আর এখানে মোটামুটি অনেকেই সবার স্বাধীন থাকা, এত মানে কারো মাথা ব্যথা করার সময় নেই, বিদেশের লাইফ অনেক বিজি, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। আর হচ্ছে যে কারো কোনো প্রশ্ন? হ্যালো ভাইয়া। জি বলো। হ্যাঁ, জি, আমার কিছু কোশ্চেন ছিল আরেকটা। সেটা হচ্ছে যে ভাইয়া ওখানে হচ্ছে আপনার আপনার এমবিএ বা হচ্ছে ডাটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্স এর পরে কিরকম সুবিধা বা মানে অপরচুনিটি কিরকম সাউথ কোরিয়াতে? হ্যাঁ, অপরচুনিটি তো যথেষ্ট, অপরচুনিটি যথেষ্ট। আপনি যে লাইনেই কাজ করেন না কেন, সামহাও আপনি দেখা যাবে ম্যানেজ করে নিতেই পারবেন, ঠিক আছে? কারণ এখানে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তো, অপরচুনিটি আপনি ম্যানেজ করে নিতেই পারবেন। আর যদি মানে এমবিএ দিয়ে ম্যানেজমেন্ট বলি তো, মানে এক্সপোর্ট ফোকাস কান্ট্রি তো, আপনি ইংলিশ পারেন, এখানে এসে যদি এগুলা মানে বিজনেস কোর্স করে পাশাপাশি একটু কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, বেশি না, 1 বছর 2 বছর, 2 বছর কষ্ট করে একটু তারা ওই অল্প অল্প করে যদি ল্যাঙ্গুয়েজ শিখেন, তো মানে গুড অ্যামাউন্ট স্যালারিতে সেটেল হওয়া কোরিয়াতে মোটামুটি আপনার পক্ষে পসিবল। ভাই আমি যদি আমার প্রোফাইলটা একটু আপনার সাথে শেয়ার করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা, আই উড মাইন্ড আ লিটল, ডোন্ট মাইন্ড মি, বিকজ লাইক আপনি যেটাই করেন, আপনার এখানে এসে যদি এমবিএ করেন, আপনি ইংলিশ পারেন, আপনার জন্য অপরচুনিটি আছে, ঠিক আছে? আমি আর ডিটেলে না গেলাম। আর আপনি যদি ডিটেল কিছু বলতে চান, আমার ইমেল অ্যাড্রেসটা আছে, আমাকে ইমেল করে দেন, ফার্দার আমি আমার ফ্রি টাইমে আপনাকে অ্যাড্রেস করে নিব, সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? হ্যাঁ, ওখানে আপনার ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করে বাইরে কান্ট্রিতে মুভের ক্ষেত্রে মানে অপরচুনিটি কেমন থাকে, বা আমি মেইনলি তো রিসার্চের দিকে যাওয়ার ইচ্ছা, ক্ষেত্রে কেমন অপরচুনিটি থাকে কোরিয়া থেকে অন্য কান্ট্রিতে মুভ করার? অনেক থাকে। আমার চোখের সামনে আমি এখান থেকে কানাডাতে যেতে দেখছি, ফিনল্যান্ডে যেতে দেখছি, কানাডাতে গিয়ে কানাডার সিটিজেনশিপ নিতে দেখছি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে হ্যাঁ, আমি মানে খারাপ হইতে দেখি না, অনেককে দেখছি। আবার মানে এখানে আন্ডারগ্রেড করতে করতে তারা আবার মানে তারা অন্য কোনো দেশে যাবে না, যারা অন্য কোথাও যাবে না, এমনও দেখছি এখানে থেকে কাজ করে টিউশন ফিস দিয়ে পড়াশোনা করে বাড়িতে, গ্রামের বাড়িতে জমি কিনে দিছে, গ্রামের বাড়িতে বিল্ডিং করে দিছে, দিয়ে তারপর ডিগ্রি নিয়ে এখান থেকে চলে গিয়ে দেশে বিজনেস করতেছে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি কি আচ্ছা, আপনার সাথে কোনোভাবে পার্সোনালি কানেক্টেড হতে পারি? মানে আমি ইমেল অ্যাড্রেসটা আমি পাশে দিয়ে রাখছি, আপনি আমাকে ইমেল করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন বলেন? আসসালামু আলাইকুম। বলেন। আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যারা মাস্টার্সে যাব, মাস্টার্স শেষ করার পরে যদি আমি পিএইচডি করতে চাই, পিএইচডি করতে হলে আমাকে কি আবার দেশে ব্যাক করা লাগবে না ওইখান থেকে ম্যানেজ করা যাবে? আর আচ্ছা দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে পিআর পাওয়ার ক্ষেত্রে কি সিস্টেম, আর আমার সাবজেক্ট রিলেটেড জব পাইতে হলে আমাকে কি কি করতে হবে ওইখানে? আচ্ছা আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে যদি স্টেম যেটা হয়, সায়েন্স, টেক, ম্যাথমেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
স্টেম ট্র্যাক যেটা STEM, সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই ট্র্যাক গুলাতে যারা আছেন তাদের জন্য হচ্ছে যে মাস্ট, মানে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ম্যান্ডেটরি না। আর রিসেন্টলি যেটা হচ্ছে যে এই ট্র্যাকের লোকজনদের জন্য সিটিজেনশিপ পাওয়া বা রেসিডেন্সি পারমিট পাওয়ার বিষয়গুলো অনেক বেশি ফ্লেক্সিবল। আর এই স্টেম ট্র্যাকে যারা আছেন তাদের জন্য চাকরি পাওয়ার ক্ষেত্রে মানে অত বেশি, মানে তারা যেহেতু একটু স্পেশালাইজ, তো স্পেশালাইজ চাকরি পেতে হবে, সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কম, বাট একটু খুঁজতে হবে। তো খুঁজতে হবে বলতে, ফর এক্সাম্পল আমি যে প্রফেসরের লেভেল মাস্টার্স করলাম, সেই প্রফেসরের হাতে যদি মানে মোস্ট কেসেস যেটা হয় তাদের কাছে পিএইচডির সুযোগ পাওয়া যায়, ঠিক আছে। আর আরেকটা যেটা হয়, তাদের কাছে যদি পিএইচডির সুযোগ নাও পাওয়া যায়, তাহলে মাস্টার্সে আমি যে রিলেটেড কাজ করলাম এই রিলেটেড কাজ করে বা এটার সাথে সিমিলার বা এটার সাথে অ্যাডজাসেন্ট এরকম কাজ হয় পিএইচডি ল্যাবে, এরকম অভাব নেই, ঠিক আছে। আমাকে একটু তখন খোঁজাখুঁজি করতে হবে, যেটা হচ্ছে যে আমি যদি মনে করি যে ঠিক আছে মাস্টার্স শেষ, আমি এখন দেশে যাবো না, না যে আমি এখানে থেকে খুঁজবো, সেটারও সুযোগ আছে। ওয়ার্ক পারমিট পাওয়া যায়, আমি ওয়ার্ক পারমিট নিয়ে যদি নিজে পার্ট টাইম কাজও করতে থাকি, পার্ট টাইম কাজ করে ল্যাব খুঁজতে থাকি, সেটাও করা পসিবল। বাট ইউজুয়ালি এত রিস্ক নেওয়া লাগে না। ওই দেখা যায় শেষ 6 মাসের মধ্যে ওই দেখা যায় কেউ না কেউ ওই যে ল্যাব খুঁজে ফেলে, ঠিক আছে। দেখা যাচ্ছে আমার এই সেমিস্টারে মাস্টার শেষ হয়ে গেল এই মাসে, 1 মাস 2 মাস এর মধ্যে আমি দেখা গেলাম যে পরের সেমিস্টার হতে গেলে পিএইচডি করে ফেলছি। সেম ইউনিভার্সিটির মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে হয়ে যায়, ঠিক আছে। তো এইটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই, মানে দেশে এসে আবার যেতে হবে ওইরকম না। ইন জেনারেল 90% কেসেস ওই থাকতে থাকতেই পিএইচডি অপরচুনিটি হয়ে যায়। আর হচ্ছে যে কারেন্টলি রেসিডেন্সি এখানে এরা মানে STEM ট্র্যাকের জন্য রেসিডেন্স পারমিট মোটামুটি এনকারেজিং সিচুয়েশন আছে, কারণ এখানে পপুলেশন ডিক্লাইনিং তো, আর অ্যাক্টিভ মানে ইয়েতে এরকম থাকে না। মানে আপনি আমাদের দেশে তো চিন্তা করেন, আপনারা এখানে যারা এখন এই সেমিনারে আছেন, বায়ো আইকনের ব্যানারে আসছেন, আপনারা কিছু করতে চান, রিসার্চ করতে চান, লাইফে একটা মানে সাইন্টিফিক ওয়েতে আগাতে চান, আপনাদের পয়েন্ট অফ ভিউটা অন্যরকম লাইফ নিয়ে, এই জন্যই আপনারা এখন আসছেন, এই যে সময় দিচ্ছেন। তো কথা হলো, আপনাদের আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কথা চিন্তা করেন, ঠিক আছে। তাদের টার্গেট কি, তারা আন্ডারগ্রেড করবে বা মাস্টার্স করতেছে, বা আন্ডারগ্রেড কমপ্লিট করে তারা চাকরিতে যাবে। তো কোরিয়াতে এখানেও সেরকম, তারা যারা আছে ম্যাক্সিমাম পড়ালেখা শেষ করে তারাও চাকরিতে ঢুকবে, এরকম রিসার্চ করবে বা সাইন্টিফিক ওয়েতে আগাবে, এইগুলা কিছু ইনভেন্ট করবে বা কোনো পজিটিভ কন্ট্রিবিউট করবে, এই রিলেটেড ইন্টেনশন তাদেরও না। তো এখানে এদিকে তো পপুলেশন ডিক্লাইনিং, তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল ওরকম নাই এই স্কিল ট্র্যাক গুলাতে বা স্পেশালাইজড ফিল্ড গুলাতে, এই জন্য তাদের আসলে লোক দরকার, তো তারা লোক আসলে চায় না। তো কথা হচ্ছে যে আপনাকে সেভাবে ইয়ে করতে হবে। সো অপশন আছে, তো নাথিং টু বি ওয়ারি। তো আর কারো কোনো কোশ্চেন? ভাই ধরেন আমি ব্যাচেলর অন্য কান্ট্রিতে করলাম, বাট মাস্টার্সে আমি সাউথ কোরিয়াতে যাইতে চাইছি অপরচুনিটির জন্য, রিসার্চ ফিল্ডের জন্য। এক্ষেত্রে মানে তারা কি একসেপ্ট করে, মানে বাংলাদেশ থেকে অন্য কান্ট্রি থেকে মুভ করতে চাচ্ছি? আপনি যদি কোরিয়ার থেকে ভালো কান্ট্রি গুলোতে মাস্টার্স করেন, তাহলে তোরা আপনাকে মানে ক্যাচ করার মতো উঠে নিবে। ক্রিকেটে দেখছেন না, উইকেট কিপাররা যেভাবে ক্যাচ নেয়, ওরা আপনাকে ওইভাবে ক্যাচ করে নেবে। হ্যাঁ, মানে ব্যাচেলরটা ধরেন অন্য কান্ট্রিতে করলাম, ধরেন আমি সত্যি বলতে ধরেন যেহেতু আমি হাঙ্গেরি বা অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করেছি, আমি বলতে পারছি না আমি কি করব। আর ধরেন আমি ওই কান্ট্রি গুলোতে করলাম, বাট ইন মাস্টার্স অর পিএইচডি তে আমি ধরেন ফান্ডিং এর জন্য বা আপনার রিসার্চ ফিল্ডের জন্য আমি কোরিয়াতে মুভ করলাম কোনো হ্যাঁ, কারণে। সেটাই তো বললাম যে জি, মানে জি। কোরিয়ার থেকে ভালো কোনো কান্ট্রি, ভালো কোনো ল্যাবে যদি আপনি কাজ করেন, তারপর তো ওরা আপনাকে তো মানে একদম উইকেট কিপারের মতো ক্যাচ করে নেবে, নো প্রবলেম। জি স্যার, মানে আমার রিসার্চ করার খুবই ইচ্ছা, এজন্য আর কি আমি রিসেন্টলি বায়োকনে কয়েকটা ল্যাব ট্রেনিং ও করছিলাম, জাস্ট বেসিক নলেজের জন্য। আর ইন ফিউচার ধরেন রিসার্চ ফিল্ডে আর মানে টিচিং প্রিপারেশন বলতে ধরেন ইউনিভার্সিটি লেভেলে আমার যাওয়ার খুব ইচ্ছা রিসার্চ করে, এক্ষেত্রে আর কি। একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু খুব বেশি ইন্থুসিয়াস, একটা জিনিস, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে গেলে কিন্তু থিওরিটিক্যাল পড়াশোনা বেশি হবে, রিসার্চ হবে না, ঠিক আছে। ওদের বিষয়টা হচ্ছে এরকম, আগে পড়াশোনা করেন, রিসার্চ করেন। আর কোরিয়ান কান্ট্রি গুলোতে যেটা হয়, জাপান, কোরিয়া, চায়না, এই ট্র্যাকে যেটা হয়, আগে রিসার্চ করেন, পড়ালেখা পড়েন, ঠিক আছে। আমার তো স্যার একাডেমিক থেকে রিসার্চের দিকে বেশি ইন্টারেস্ট, ল্যাব ল্যাব ট্রেনিং বা ল্যাবের যে কাজগুলো আমি মানে অন্যরকম একটা ইন্টারেস্ট খুঁজে পাই এগুলাতে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে মানে এই জিনিসগুলো হলে আপনি চায়না, জাপান, কোরিয়া এই দিকগুলো দেখাটাই বেটার হবে, ঠিক আছে। কারণ কি, ওই জাপান বা ইউএসএ তে যারা আছে এদের দিকে খোঁজ করে দেখেন, ঠিক আছে। পড়াশোনা করতে করতে জীবন শেষ, তারা বছরে কয়টা পেপার করে, কয়টা কাজ করে, কিরকম পাবলিকেশন আছে, তাদের একটু জিজ্ঞেস করে দেখেন তারা কতটা কি করতে পারে, ঠিক আছে। সারাদিন জীবন থাকে তো, মানে অনেক কিছু করতে হয়। টিএআর এর কাজ অনেক ঝামেলা, ওই টিচারের ক্লাস নাও, খাতা দেখো, এই করো সেই করো, অনেক ঝামেলা। এখানে ওইরকম নাই, আপনি যে সারাদিন কাজ করবেন। কোশ্চেন না থাকলে আমরা ইনশাল্লাহ একেবারে 12টা 30-এর মধ্যে শেষ করে দিই। ইনশাল্লাহ নেক্সট যেই সেশন গুলো আছে ওইগুলোর মধ্যে আমরা এরকম আরো বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো নিতে থাকবো, এন্ড এভরি ফ্রাইডেতেই আমরা কোনো না কোনো একটা
এরকম অনলাইন ওয়েবিনার প্ল্যাটফর্ম আর কি অ্যারেঞ্জ করার ট্রাই করব। আশা করি আপনারা সবাই হচ্ছে ওইখানে পার্টিসিপেট করবেন এবং আপনাদের নলেজ গুলো আর কি আরো ডেভেলপ করবেন বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন এন্ড এভরিথিং নিয়ে। আচ্ছা আবেদ, আমার একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমি ওনাদেরকে বলছিলাম যে এই যে মানে এইসব দেশগুলোতে কোরিয়া, জাপান বা এই দেশগুলোতে চাকরি বা পড়াশোনা শেষ করে অপরচুনিটি কেমন, এই যেটা আমি জাস্ট একটু বলি যে যখন কেউ মাস্টার্স করবে বা পিএইচডি করবে সাউথ কোরিয়াতে বা জাপানে, তো ওইখানে ব্যাপারটা হয় কি যে ওখানে আপনি রিসার্চার হিসেবে অ্যাজ এ পোস্ট ডক্টরেট হিসেবে অথবা রিসার্চ হিসেবে অথবা ও দেশের কোম্পানিগুলোতে, মানে যেহেতু ওদের দেশে প্রচুর কোম্পানি, আপনি কোম্পানিগুলোতে আপনি জয়েন করতে পারেন। রিসার্চার হিসেবে আপনি একাডেমিয়াতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পোস্ট ডকে জয়েন করতে পারেন। অথবা আমাদের দেশে বাংলাদেশি স্টুডেন্টরা যেটা করে সেটা হলো যে এই ধরেন যে আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, মাঝখানে ট্রানজিট দরকার হতে পারে না, ঠিক আছে? তো যেরকম মানে এখনো পর্যন্ত জাপান বা সাউথ কোরিয়াতে ডাইরেক্ট ফ্লাইট নাই। আমরা কি করি, প্রথমে হংকং যাই, অথবা আমরা প্রথমে সাংহাই যাই, তারপরে অথবা মালয়েশিয়াতে যাই, তারপরে আমরা সাউথ কোরিয়াতে যাই। এরকম হলো যে আপনাদের যদি কারো ইন ফিউচারে আমেরিকা বা ইউরোপের কোনো দেশে যদি যাওয়ার ইচ্ছা থাকে, ইন ফিউচারে সেটেল হওয়ার ইচ্ছা থাকে, আপনি সাউথ কোরিয়াকে আপনি ট্রানজিট হিসেবেও নিতে পারেন, যে আপনি এখান থেকে মাস্টার্স করলেন বা পিএইচডি শেষ করলেন, পরে আপনি মুভ করতে পারবেন। অথবা আপনি যদি সাউথ কোরিয়াতে থেকেও যান, এটা হিউজ অপরচুনিটি। আসিফ অলরেডি বলছে যে এটা ইউরোপ আমেরিকার চাইতেও কম্পারেটিভলি বেটার ফর লিভিং। ঠিক আছে, মানে সব কিছুতে আর কি। তো মানে ব্যাপারগুলো এরকম আর কি। ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক আছে, আবির তাহলে শেষ করতে পারেন আপনি। ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি আসিফ মাচ। আসিফ আর কিছু বলবো? আসিফ? আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু বলার নাই। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখছি, তো টেক্সট করতে পারেন বা বায়ো আইকনের সাথে যোগাযোগ করতে পারেন। আবেগ আছে, মনি স্যার আছেন, তাদেরকেও যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম, আই বি হ্যাপি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ওকে। স্যার ইন দি এন্ড সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই আমাদের এই ওয়েবিনারে জয়েন করার জন্য। আর Plus, আমি thank you very পার্সোনালি স্যার বায়োকনকে থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমি খুব টেন্স ছিলাম, আমি একটু হলেও রিল্যাক্স হয়েছে আপনাদের এই সেমিনারের দ্বারা। আর কারণ এজেন্সি গুলা স্যার অনেক মানে অনেক কিছু বলে, বাট রিয়েলিটি হলো যারা থাকে তাদের কাছে জানা যায়। এজন্য থ্যাংক ইউ স্যার বায়োকনকে। most welcome, most welcome. ঠিক আছে। Thank you very much, Dr. Monirul Islam. Thank you very much, Ali Asif Noor, for joining and giving us those valuable informations. Thank you very much. তাহলে আমরা শেষ করি। আল্লাহ হাফেজ।